আমি একদম পছন্দ করতাম না গান গাওয়া। এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কেউ কেউ এসেছেন গান শোনাতে বলছেন, আমি পালিয়ে যেতাম, লুকিয়ে পড়তাম। আমার মনে হয় সমস্ত গায়ক গায়িকা, মানে যারা সঙ্গীত শিল্পী, যারা হুম, কণ্ঠশিল্পী যাকে হুম, বলি, হুম। তাদের কোথাও একটা ইনস্ট্রুমেন্ট শেখার দরকার, স্পেশালি ইফ ইট ইজ আ কর্ড ইনস্ট্রুমেন্ট। মানে বিশেষ করে গিটার, যেমন গিটারের এক্স্যাক্টলি, একটা কর্ড থাকে, এক্স্যাক্টলি। একটা রিদিম তৈরি হয়। আর হ্যাঁ, আমার এখনো মনে আছে যে ৭৭ সালে পেলের কসমস টিম আমাদের কলকাতায় খেলতে এলো এবং মোহনবাগানের সাথে খেললো। আমার না আসলে ভীষণ শখ ছিল, হুম, গান বাজনার থেকেও আমার স্পোর্টস জার্নালিস্ট হওয়ার খুব শখ ছিল। আচ্ছা, খুব শখ ছিল, এটা বহু বড় বয়স অব্দি ছিল, কিন্তু সেটা বাহ, হওয়া হয়ে ওঠেনি। তা হুম। আমি যেটা করতাম, ওই ধারা বিবরণী গুলো শুনে না ম্যাচ রিপোর্ট লিখতাম। এবার সেটা ওই যে বললাম, আচ্ছা। ইম্প্যাক্টটা হয়েছে নাকি ওটাকে অ্যাভয়েড করার জন্য জাম্প করে গেছে, সেটা আমি তখন অত বুঝতে পারবো হুম, না, ওই 84 হুম, কথা হুম, বলছি, বেশি হুম, হুম। বয়সও না আমার। কিন্তু ওইটা আমার মনে আছে যে মনে রাখ, ওই তখন একদম মনাদার পায়ে তখন বল বল আর মনাদার পা, আর ও চলে গেছে, উঠে এসে ও তাকাচ্ছে মনার দিকে। তখন আমাদের সব অডিয়েন্স বলছে ওটা মনা রে মনা। যেখানে মিহির বোসের বাড়ি, এবার মানে সেই মিহির বোসের পাড়া ওটা আর কি, তার আচ্ছা, সেই আচ্ছা, পাড়ার অনুষ্ঠান। এবার ভাস্করদা নিয়ে গেলেন, এবার মিহির বোসকে খুঁজে পাচ্ছি না, আমাদের বসতে দিয়েছে একটা বাড়িতে। পরে আচ্ছা। শুনলাম যিনি আমাদের জন্য চা এনে দিচ্ছেন, মিষ্টি এনে দিচ্ছেন, এবং যার বাড়িতে বসে আছি সেই লোকটাই হচ্ছে মিহির বোস। আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম শুধুমাত্র সেখানে গৌতম সরকার আসবে বলে, জানো তো। আমার একটা স্বপ্নের মুহূর্ত কি, আমি বল করতে যাচ্ছি, আমার সামনে মনোজ প্রভাকর বল করলো, তারপর আমি বল করলাম, হ্যাঁ। পেছনে কপিল দেব বল করছে, কপিল দেব ওয়েট করছে সিদ্ধার্থ ব্যানার্জি বল করে নি, তারপর আমি বল করবো। আমি সিনিয়র আর কি, বুঝতে পারলে। আমি ভাবছি পৃথিবী ফাঁক হয়ে যা, মানে আমি কোথায় আছি এখন। এটা, এই ঘটনাটা হচ্ছে 1993 সালের ঘটনা। আহ, আমি কিন্তু বাঙাল মোহনবাগান। হ্যাঁ, হুম, না, আমি দেখেছি প্রতিদ্বন্দ্বীকে কিভাবে সমীহ করতে, কিভাবে সম্মান করতে হয়, সেটা আমাকে রাফায়েল নাদাল আর রজার ফেডেরার শিখিয়েছে। সেটা আমার গান বাজনার জগতের কেউ শেখায়নি। বৃষ্টি পায়ে পায়ে গানটার ভাবছো, তুমি গানটার অ্যাঙ্গেল থেকে দেখছো। ওয়েন ইউ হ্যাভ আ সাচ আ গুড সাকসেসফুল পপুলার সিঙ্গার সিটিং নেক্সট টু ইউ, 2 মিটার হবে, 2 মিটারও না, হয়তো 2 সেন্টিমিটার হবে, সেইখান থেকে, ওখান থেকে সরে এসে গানটা অন্য কাউকে দেওয়া, ইট হ্যাজ টু, এটা হচ্ছে ঈশ্বরের দান। এটা 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 হয় না গো, যে হঠাৎ একজন চলে এলেন, একটি দীর্ঘকায় দেহি, বিরাট তার চেহারা, ভারী গলা, বলছে আই ওয়ান্ট টু ব্যাট। এ কি রে, কে তুই, ব্যাট করবি মানে? ঘুরে দেখছি চিমাওকেরি, চিমাওকেরি চলে এলো ব্যাট করবে বলে। আরে পাগল নাকি, মানে মোহনবাগান কানা হয়ে যাবে তো যদি চিমাওকেরি বল। হুম, আহত, হুম, কিসের হুম। আহত হয়েছে, ক্রিকেট খেলে। আমাকে সবাই গালাগালি দেবে, তুই একটা আম্মক, তুই ক্রিকেটার হয়ে তোকে বল করবি কেন, ও বল দিতে বল করবি। হচ্ছে প্রথম হচ্ছে গান বাজনা করতে গেলে না, এটা খেলাধুলোর ক্ষেত্রেও তাই, আগে গান বাজনাটাকে ভালোবাসতে হবে। এবং সেই ভালোবাসাটা নিঃশর্ত ভালোবাসা। এই গান বাজনা আমাকে অর্থ দেবে, খ্যাতি দেবে, একটা সমাজে প্রতিষ্ঠা দেবে, এইভাবে শর্ত সাপেক্ষে গান বাজনা করলে হবে না, এটা 1 নম্বর। হুম, দেখেছো কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে, তার কি যেন কিনা। যাও তুমি উড়ে, যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, যাও পাখি, যাও তুমি উড়ে। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু, তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম। জলে ভেজা মাঠে
আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে, কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় উজান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। শুভ সন্ধ্যা সকলকে। সন্ধ্যাটা শুভ হবে, কিন্তু তার আগে একটু বলি, সন্ধ্যাটা কিন্তু একটু মজাদার হবে, একটু স্পোর্টি হবে। আর আমার সঙ্গে এখন যিনি আছেন তাকে আপনারা চেনেন যে নামে, আমি আজকে তাকে অন্য নামে চেনাবো, কারণ সেই নামটার মধ্যে আবার একটা স্পোর্টস লুকিয়ে আছে। সেটা বাংলার ঘরে ঘরে এই নাম আমরা শুনেছি অনেক কাল ধরে, কিন্তু সেই নামের আসল মালিক যে ইনি সেটাও আপনি জানতে পারবেন আজকে। তো এখন আমাদের সঙ্গে যিনি আজকে জয়েন করেছেন, আমার খুব ভালো লাগার মানুষ, তো অনেকগুলো কারণে, এক আধটা কারণ না, সেই কারণগুলো সবই বলবো আপনাদের। তো সৌরভ সরকার। এখন সৌরভ সরকারটি কে? সৌরভ গাঙ্গুলি তো আমরা শুনেছি, কিন্তু সৌরভ সরকার কে? তো সৌরভ সরকার কে সেটা নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন যে জয় সরকারের আসল নাম কিন্তু সৌরভ সরকার। জানি না আগে কোন পডকাস্টে কেউ বলেছি কিনা, বাট এটা আমার ছোট্ট কোচি সেলফ রিসার্চ ওয়ার্ক থেকে বেরিয়ে আসা কথা। তো এখন প্রথম কথা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে করছি আমি, সেটা তুমি অংশগ্রহণ করলে। জেনারেলি আমরা স্পোর্টস, মানে আমার ধরুন স্পোর্টসের অনেকেই এখানে আসছে বা আসবে ইত্যাদি, কিন্তু আমি এমন একজন মানুষকে আনছি যার সঙ্গে আমার তিনটে দিক থেকে একটা মিল আছে। একটা হচ্ছে যে আমরা মোটামুটি একই বছরে জন্ম এবং একই অঞ্চলের মানুষ আমরা, তার মানে আমাদের বেড়ে ওঠা, আমাদের ছোটবেলার যে পারিপার্শ্বিক যে বাতাবরণ যেটা যে সেইগুলো আমাদের অনেক কমন গ্রাউন্ডস আছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা সেলফ মেড ম্যান, যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার নিজের দায়িত্বে, এবং এমন একটা জগৎ থেকে এমন একটা জগতে এসেছেন যেখানে যে খুব একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট থাকে, কি বিরাট একটা মানে অর্থকরী বিরাট একটা ব্যাকআপ, এসব কিছু না। সেখান থেকে জাস্ট নিজের শৈলীর ওপর ভর করে, নিজের গুণের ওপর আস্থা রেখে সেখান থেকে নিজের নাম প্রতিষ্ঠিত করা। আজকের জয় সরকার তো এস্টাবলিশ জয় সরকার, মিউজিশিয়ান জয় সরকার, কিন্তু এই যে জার্নিটা, আমি সবসময় জার্নিগুলোতে আমি খুব ইন্সপায়ার্ড হই, নিজে ইন্সপিরেশন নিই অনেকগুলো মানুষের কাছ থেকে, যে যারা এই জার্নিটা করে একটা আত্মপ্রত্যয়, একটা আত্মবিশ্বাসের জায়গা থেকে শুরুটা তো সকলেরই একটু বুক দুরুদুরু করে, কিন্তু তার সেটার মধ্যেই আত্মবিশ্বাসটা রাখা, না আমার বুক দুরুদুরু করছে ঠিকই, রিস্কি, বাট আই উইল ম্যানেজ টু। আমার পালে হাওয়াটা আমি লাগিয়ে নিতে পারলে, ওই প্রথম দিকে ওই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার মতো, যে যদি ওই প্রথম ঢেউগুলো পার করে দিতে পারি, তারপরে কিন্তু পালে হাওয়া পরে কিন্তু মাছ, চকচকে মাছও পাবো। সো এই বিশ্বাসটা রেখে জয় বেরিয়ে পড়লো। তো আমরা সেই জার্নিটার সম্বন্ধেও শুনবো। তবে সবার আগে যেটা শুরু করবো যে জায়গা থেকে, যে জয়, আমার যেটা তোমার কাছ থেকে জানার সব থেকে আগের ইচ্ছা, সেটা হচ্ছে যে তুমি শুরুটা যখন করলে দমদম গোড়াবাজার অঞ্চলে তোমার ওঠা বসা, তো সেখানে তোমার সঙ্গে মিউজিক আর স্পোর্টস এই দুটোর ইন্ট্রোডাকশন কখন হলো তোমার জীবনে, এবং তাদেরকে তুমি কি চোখে সেই সময় দেখতে, মানে তোমার এনগেজমেন্টটা কি ছিল এই জগৎ, এই সময়টা? আচ্ছা, শুরুতেই বলি সিদ্ধার্থ, তোমার সাথে আড্ডা মারতে পারছি, এটা আমার একটা খুব কি বলবো আনন্দের মুহূর্ত, আনন্দের সময়। কারণ অ্যাজ এ স্পোর্টস পার্সন তোমাকে আমি, তোমার কথা তো শুনেইছি, যেহেতু আমরা একই এলাকায় বড় হয়েছি, তুমি বলেই দিয়েছো সেটা। এবং তোমার সঙ্গে তখন কয়েকবার আমার দেখাও হয়েছে, আমাদের কমন অনেক বন্ধু বান্ধব আছে, তার মাধ্যমেও শুনেছি আমাদের বেড়ে ওঠাটা একই জায়গায়।
আর তুমি এইরকম একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছো, এখন অস্ট্রেলিয়াতে রয়েছো, বহু বছর হয়ে গেছে, তার মধ্যে তোমার বাঙালিয়ানাটাকে তুমি এইভাবে ধরে রেখেছো, এটাও একটা শিক্ষণীয়। আর আমার খুব ভালো লাগছে যে তোমার সাথে আমার এখন কিছুক্ষণ সময় কাটবে, আমরা একসাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেবো। আর বিষয়টা হচ্ছে যে আমার গান বাজনা শুরুটা যেহেতু আমার বাড়িতেই গান বাজনার পরিবেশ পেয়েছি আমি জন্মের পর থেকে, কারণ আমার বাবা শ্রী সুধীন সরকার, উনি একজন সঙ্গীত শিল্পী। এবার আমাদের আমি জন্মের পর থেকে আমি এবং আমার দাদা আমরা খুব গানের পরিবেশেই বড় হয়েছি। আমাদের আদি বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের একদম ভেতরে সুভাষনগর বলে একটা জায়গায়, তুমি নিশ্চয়ই জানো যেহেতু তুমি ওই দিককারই ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর ওই দিক দিয়ে যাওয়া আসা করেছো নিশ্চয়ই অনেকবার। তুলনায় একটু পিছিয়ে থাকা হয়তো, কিন্তু ওই জায়গাটার মধ্যে অদ্ভুত একটা ইমোশন, মানে সেটা তুমিও নিশ্চয়ই এখনো ফিল করো সেই ইমোশনটা, যে যে পরিবেশে আমরা বড় হয়েছি, সবার সাথে সবাই সবার খবর রাখতো ওই সময়টা, সবাই সবাইকে জানতো, কোন বাড়িতে কারোর কিছু অসুবিধা হলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তো, আবার ভালো হলে সবাই মিলে ভাগ করে নিত। এইরকম একটা পরিবেশের মধ্যেই বড় হওয়া, এবং বাড়িতে গান বাজনা, সেই গান বাজনার সূত্রেই বাবা সারাক্ষণই গান করছেন, বাড়িতে রেডিও চলছে, রেকর্ড প্লেয়ারে রেকর্ড বাজছে, পাড়াতে কোনো অনুষ্ঠান থাকলে পুজো ইত্যাদি সবকিছুতেই সারাক্ষণ বাংলা গান চলছে, হিন্দি গানও চলছে। তা এই সব মিলিয়ে গান বাজনার যে পোকাটা সেই সময় থেকেই ঢুকেছে। এবং আমি একটা সময় অবধি যে খুব প্রফেশনালি গান বাজনা করার পরিকল্পনা করেছিলাম সেটা একদমই নয়। আমার বাড়ির থেকেও বাবা মা চাননি সেটা, কারণ আমার বাবা সবসময় চাকরি বাকরি করে, মানে সরকারি চাকরি করে তারপরেই গান বাজনা করেছেন। আমার বাড়ির থেকেও সেরকম একটা চাপ ছিল, ফলে আমি গান বাজনা করতাম ঠিকই, কিন্তু সেটা বাইরে করতাম না। আমার বারণ ছিল, আমাকে বলা হয়েছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে তুমি বাইরে যাবে গান বাজনা করতে। তা সেই, কিন্তু তার মধ্যে গান বাজনার পরিবেশে বেড়ে উঠছি, গিটার শিখতে শুরু করি, গান গাওয়ার একটু অভ্যেস তো ছিলই, যেহেতু আমার বাবা গান করেন, আমার দাদা খুব ভালো গান করেন। এবার আমাকে সবসময় গান গাইতে বলা হতো, কিন্তু আমার গান গাইতে খুব নার্ভাস লাগতো, জানো তো, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেওছি, আমি একদম পছন্দ করতাম না গান গাওয়া। এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কেউ এসেছেন গান শোনাতে বলছেন, আমি পালিয়ে যেতাম, লুকিয়ে পড়তাম খাটের তলায়, সিঁড়ির তলায় এরকম লুকিয়ে পড়তাম। আমাকে আবার সেখান থেকে খুঁজে বার করা হতো যে জয়কে গান শোনাতেই হবে একটা। তা আমি গান গাওয়াটা কোনো সময় এনজয় করতাম না, কিন্তু আমার যেটা ভালো লাগতো গান বাজনার বিষয়টার সঙ্গে অদ্ভুত একটা মানসিক শান্তি, আনন্দ, একটা কমফর্ট জোন সবকিছুই ছিল। আমার মনে হতো যে গান তো শুধু গান নয়, গানের একটা কম্পোজিশন থাকে, গানের একটা লিরিক থাকে, গানের একটা ইনস্ট্রুমেন্টেশন থাকে, সেই ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে প্রচুর লেয়ার্স থাকে। আমাকে না সেই জায়গাটা বেশি টানতো, এবং সেইখান থেকেই আমার সব থেকে প্রিয় ইনস্ট্রুমেন্ট তখন হয়ে ওঠে গিটার। এবং আমি গিটার শিখতে শুরু করি, ফর্মাল ট্রেনিং নিতে শুরু করি। কিন্তু এই বললাম যে যেহেতু বাড়ির বাইরে যাওয়াটা, মানে অনুষ্ঠান করতে বেরোনোটা বারণ ছিল তখন, একটা বেসিক মানে এডুকেশন ছাড়া মানে গান বাজনাতে প্রথম থেকেই ঢোকা উচিত না, এটা এখন বুঝি যে সেটা কতটা দামি ছিল বিষয়টা। তা আমার গ্রাজুয়েশন করি 1993 সালে, তারপরে থেকে আমি বাইরে গান বাজনা করতে শুরু করি। এই যে গিটারটা বললে, গিটারটা আমার কেন, গিটারটা সবসময় আমি খুব ইয়ে করি, আমার মনে হয়, ইউ ক্যান কারেক্ট মি ইফ আই এম রং, আমার মনে হয় সমস্ত গায়ক গায়িকা, মানে যারা সঙ্গীত শিল্পী, যারা কণ্ঠশিল্পী যাকে বলি, তাদের কোথাও একটা ইনস্ট্রুমেন্ট শেখার দরকার, স্পেশালি ইফ ইট ইজ আ কর্ড ইনস্ট্রুমেন্ট। মানে বিশেষ করে গিটার, যেমন গিটারের একটা কর্ড থাকে, একটা রিদিম তৈরি হয়, তাল বা রিদিম, এইটা যদি দুটোর কম্বিনেশন, এবং তুমি বিদেশে এই জন্য বেশিরভাগ গিটার দিয়েই গানটা শুরু করে বেশিরভাগ, কারণ ওদের রিদিমটা নিজেরা নিয়ে তারপরে এবার গানটা ইট মেকামস ইজিয়ার। তো এনিওয়ে, আমি
ক্যারি অন, আমি যে সেটা মাথায় এলো তুমি বললে গিটারটা বলে। হ্যাঁ একদম ঠিক বলেছো। এবং গিটারটা না, গিটার বাজাতে বাজাতেই ওই আমার যে কম্পোজিশন করার ইচ্ছেটা সেটাও কিন্তু ওইখান থেকেই জন্মায় আর কি। তোমার পয়েন্টেই আমি আসছি যে যেহেতু গিটারটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, তাতে সুরও বাজছে, তাতে রিদম বাজছে, কর্ডস বাজছে, নানা রকমের প্যাটার্ন বাজছে। এবার সেটা ভেতরে না, ভেতরটাকে আমার সারাক্ষণ আমার একটা তাগিদ অনুভব করতাম যে একটা কিছু তৈরি করতে হবে, একটা কিছু ক্রিয়েট করতে হবে। এরকম করতে করতে সেই সুরকার হওয়ার গল্প সেটা আরেকটা। কিন্তু আমি বেসিক্যালি ওই 93 সালের পর থেকেই রেগুলার অনুষ্ঠান করা শুরু করি, নানা জায়গায় অনুষ্ঠান করতে যেতে, এইভাবেই গ্রো করি। আর খেলাধুলোর বিষয়টা যেটা বলছো, দেখো আমরা যেহেতু ওই ওই রকম জায়গায় বড় হয়েছে, আমাদের ওখানে প্রচুর মাঠ ছিল। সুভাষনগরের কথা হলো, সুভাষনগর ছিল, সেন্ট্রাল জেলের মাঠটা ছিল। হ্যাঁ, সেন্ট্রাল জেলের মাঠটা তো আমাদের বাড়ির সামনে। সুভাষনগরে আমাদের আদি বাড়ি ছিল, ওখানে হাই স্কুল মাঠ। তারপর যখন আমরা গোড়াবাজারে এলাম আর কি, সামনে বিশাল দমদম সেন্ট্রাল জেল মাঠ। এবং সেখানে শীতকালে দুবেলা আর গরমকালে স্কুল থেকে ফিরে কোনো রকমে ব্যাগ রাখতাম, ব্যাগটা রেখে জামা কাপড়টা ছাড়তে ছাড়তে মা খাবার মেখে ভাত মেখে খাইয়ে দিত মুখে, এরকম ঢোকাতে ঢোকাতে ওই বন্ধুরা ডাকতে আসতো, তীরের বেগে একদম আমাদের ওই গলিটা থেকে বেরোলেই সামনে মাঠ ছিল, একটা রাস্তা পার হতে হতো শুধু, কতক্ষণে দৌড়ে পৌঁছবো ওখানে। তা খেলাধুলাটাও প্যারালালি একটা একটা আবশ্যিক কাজ ছিল তখন। তো মানে এইরকম বড় মাঠ এখন তো মানে ভাবাই যায় না, কিন্তু তখন নানা জায়গা থেকে সবাই সেখানে খেলতে আসতো। এবং লিচু বাগান মাঠ বলেও আরেকটা মাঠ আছে, তুমি নিশ্চয়ই জানো, সেখানে তুমিও নিশ্চয়ই খেলেছো আমার মনে হয়। ওখানে খেলেছি 100%। আমি এই তুমি যে কটা মাঠের নাম বললে প্রত্যেকটা মাঠে আমি খেলেছি। এবং এই খেলার জায়গাটা তুমি যে খুব সুন্দর একটা জায়গা ধরলে, আমার ওই ব্যাপারটা আমি আজ অব্দি বুঝতে পারলাম না, এই ট্রানজিশনটা কখন হয়ে গেল। স্কুলের টাইম তো বড় একটা পাল্টায়নি। আমাদের সময় টিভি, যখন আমরা বড় হচ্ছি টিভি অতটা প্রকোপ, বড় হওয়ার সময়টা ছিল না হয়তো, কিন্তু তারপর তো চলে এলো 75-76 এ টিভি এসছে কলকাতায়, ধরো 76 এ ধরো। তো মোটামুটি আমাদের 7, 8, 9, 10 এ যখন পড়ি তখন সাদা কালো টিভি তার দিকে চলছে। তার মধ্যে চিত্রমালা, চিত্রহার, শনিবারের সিনেমা, রোববারের সিনেমা, এগুলো তো আছেই। কিন্তু আমি ওইটা তোমার সঙ্গে 100% রেট করছি, কারণ আমি সেন্ট মেরিজে পড়তাম, তুমি যারা জানো এর সঙ্গে, অয়নের সঙ্গে। তো আমি ওই দুপুরবেলা আমাদের 1:30টার সময় ছুটি হতো, এক্স্যাক্ট সেম স্টোরি তোমার মতো। 1:30টার সময় ছুটি হতো করে আমি আবার একটু, যেহেতু আমি একটু পরবর্তীকালে একটু বেশি স্পোর্টি ছিলাম, আমি সিরিয়াসলি খুব স্পোর্টি হয়েছি ক্লাস 9-এ, ঠিক আছে? তার আগে অবধি আমি পাড়া তুতো স্পোর্টি ছিলাম, মানে সিরিয়াসলি ক্রিকেটটা খেলবো ইত্যাদি। ওটা ক্লাস 9-এ হতো, 9 হয়ে গেছে। এটা বলার কারণটা হচ্ছে 9 আর 10, 8, 9-এ আমাকে আবার স্কুলে ফিরে আসতে হতো। 1:30টার সময় স্কুল শেষ হতো, 2:30টার সময় আমাদের স্কুলে ফিরে আসতে হতো, কারণ আমাদের 2:30 থেকে আমাদের স্কুলটার ওই বোর্ডাররা থাকতো, বোর্ডিং স্কুল ছিল। আমরা ছিলাম ডে স্কলার্স, আমরা বাইরে থেকে এসে পড়তাম, মানে লোকালি এসে পড়তাম। আর ওখানে বোর্ডিং ছাত্ররা ছিল সেন্ট মেরিজে, এখনো আছে ওখানে। তো তারা ওই 1:30টার সময় ছুটি হওয়ার পর ওরা লাঞ্চে যায়, লাঞ্চের পর ওরা স্টাডি ব্রেক হয়। তো ওই স্টাডি ব্রেকটা চলে হচ্ছে সম্ভবত যতদূর আমার মনে পড়ছে 2:30 অবধি, 3টে অবধি। তো তারপরে একটা 1.5 ঘন্টার স্পোর্টস টাইম থাকতো, উইচ কুড বি 3টে থেকে 4:30 কিংবা 2:30 থেকে 4টে, এখন এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। ওটার প্লাস পয়েন্ট ছিল, অনেকেই আমাকে এখন জিজ্ঞাসা করেন যে আপনি তো এটাও ভালো খেলেন ওটাও ভালো খেলেন কি করে। কারণ আমাদের স্কুলে ব্যাপারটা ছিল ওই 45 মিনিট দুটো 45 মিনিটের সেশন হতো, কখনো হকি ফুটবল, কখনো সাঁতার হকি, কখনো সাঁতার ফুটবল, মানে স্কুলে সুইমিং পুল ছিল। তো ওইটা একটা ম্যাসিভ আমার কাছে টান ছিল যে কখন 2:30টার মধ্যে। আমার বাড়িটা ছিল খুব কাছেই, স্কুল থেকে খুব কাছেই, তো 10 মিনিট লাগতো যেতে, ফিরে আসতাম। এটা ছিল একটা পার্ট। সেকেন্ড পার্ট যেটা হতো, এবার তোমার সঙ্গে আমার যেখানে মিলটা আর বেশি হয়ে গেল, সেটা হচ্ছে ব্যাপারটা ওখানে অনেক সময় থামতো না, যে আচ্ছা আজকে আমি স্কুলে আসবো, হ্যাঁ পরের দিকে হয়তো সাঁতার কেটে বাড়ি গেছি, 4টের মধ্যে আমার পাড়ায় গিয়ে ফুটবলটা খেলতে হবে। আমি কিন্তু প্রচন্ড ফুটবল খেলতাম, কারণ আমাদের তখন ফুটবলে, কলকাতায় ফুটবলের শহর। বাংলা রঞ্জি ট্রফি জেতার আগে অবধি কলকাতায় ক্রিকেটটা শখে লোকে খেলতো, টুকটাক খেলতাম আমরা। ওই ক্যাম্বিসে টেনিস বল এখানে হলে খেলা হচ্ছে। বাংলা জেতার পর থেকে একটু সিরিয়াস হলো, একটু একাডেমি হলো, বাচ্চাদের কোচিং সেন্টার শুরু হলো, সেটা একটু পরের দিকে, তখন আমাদের প্রায় মাধ্যমিকের কাছাকাছি হয়ে গেছি। কিন্তু ওই 4টের সময় বলের গন্ধ, ওই তীব্র দাবদাহ রোদ্দুর তো গায়ে লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি হলে মেজাজটা গরম হচ্ছে, আবার বৃষ্টি হলে ঠিক আছে, বৃষ্টি ফুটবল তো খেলা যাবে, কাদা মাঠে ছাড়া মেরে স্লাইড করে ট্যাকল করবো। এই ব্যাপারটা
সামহাও আমি কেন বলছি, আমি সবসময় একটা শিক্ষা নিয়েছি। আমি ধরো আমার জীবনে অভিনয় একটা জায়গা ছিল, অভিনয় করেছি, মঞ্চে অ্যাঙ্কারিং করেছি, বা ধরো চাকরি বাকরি করেছি টিম গেমে, মানে প্রফেশনাল জগতে, কর্পোরেট ওয়ার্ল্ডে। স্পোর্টসটা জয় আমার সবসময় মনে হচ্ছে, স্পোর্টস গিভ ইউ 5 থিংস। 1, কাম ব্যাক। স্পোর্টসে হার আছেই, মনের মধ্যে একটা জেদ তৈরি করে যে ঠিক আছে। এমনকি তুমি যদি খেলা চলাকালীন হারাহারি না, একটা বলে যদি বিট হও, আমি ক্রিকেটের অ্যাঙ্গেল থেকে বলছি, যদি বলে বিট হও, তখন তুমি যদি ফুটবলের অ্যাঙ্গেল থেকে দেখো, একটা বল মারলে গোলকিপারটা আটকে দিল, উড়ে গিয়ে আটকে দিল, তুমি মনে একটা বললে হেভি গোলকিপার, এটা মনে ফার্স্ট রিয়াকশন তোমার, আটকে দিল, দেখতে হচ্ছে দাঁড়া। এই যে দাঁড়া, তার মানে নাও ইউ গোইং টু কাম ব্যাক উইথ সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল। আগেরটা কাজ করেনি, আগেরটা হয়নি। এবার তুমি যদি গানে চলে আসো, তোমার একটা ক্যাসেট ফ্লপ করে গেল বা একটা রিলিজ ফ্লপ করে গেল, এবার তুমি ফিডব্যাক পেলে, তুমি দেখলে লোকে এটা শুনলো না বা এটা নিল না, বা ধরো একটা অ্যালবামের মধ্যে 5টার মধ্যে একটা গান হেভি লেগে গেল, এবার সেটা নিয়ে তুমি ভাবছো যে কোনটা লাগলো, তার মানে এটাই কি এখন টেম্পো, তাহলে এই ঘটনাটাকে আমি ধরবো। সে সেম দেখো, ইট কামস ফ্রম ক্রিকেট বলছি, স্পোর্টস। এবং ক্রিকেটেও তাই, একটা বল বিট হওয়ার পর পরে বলটা, আচ্ছা তুই শর্ট বল দিবি তো, দাঁড়া তোর শর্ট বল দিস, তার মানে তাই এবার আমি লাইনে গিয়ে তোকে হুক করবো। তো এই স্পোর্টস ব্যাপারটা ইট টিচেস ইউ। আচ্ছা টিম, আমাদের আরেকটা জয়, সরি একটু অপ্রাসঙ্গিক হচ্ছে এই জায়গাটা, আমাদের এখনকার যে পরিবেশটা, তুমি দেখবে আমাদের সময় যখন আমরা অনেকগুলো ক্ষেত্রে আমাদের মধ্যে একটা এখন যেটা হচ্ছে প্রাচুর্যের দৈন্যতা, এত প্রাচুর্য, তার মধ্যে দৈন্যতা ফুটে উঠছে। আমাদের সময় কি ছিল, দৈন্যতার মধ্যে প্রাচুর্য খুঁজে পেতাম আমরা, অর্থাৎ আমরা অল্প পেলেই সেটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট মনে হতো। আমরা মূল্যবোধটা, আমাদের মূল্যায়নটা করতাম মূল্য দিয়ে, দাম দিয়ে না। যে আমি একটা শিল্ড পেয়েছি, ওই শিল্ডটার দাম হয়তো 12 টাকা, টিনের ওই ছোট্ট শিল্ডগুলো যেগুলো হতো, কিন্তু ওইটা যে ইটস অ্যান অ্যাকনলেজমেন্ট অফ মাই অ্যাচিভমেন্ট, সেইটা আমরা অল্পতে খুশি। এখন হচ্ছে কি দিয়েছে, কত, ও এই দিয়েছে, এইটা কিনতে পাওয়া যায়। তো এই যে অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ চেঞ্জ হয়ে গেল আমাদের, হঠাৎ করে ধনতান্ত্রিক হয়ে গেলাম আমরা মনস্তান্ত্রিক থেকে। তার ফলে কি হচ্ছে, এবার এই ছেলেগুলো তো এইটার মধ্যে দিয়ে যাচ্ছে না। এবার যখন এরা স্বার্থপর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, বা তারা সিস্টেমের মধ্যে পড়ে, ধরো একটা ট্যাবলেট নিয়ে বসে গেল, একটা আইপ্যাড নিয়ে বসে গেল, এবং তার মধ্যেই খেলছে, দে আর নট ডুইং দ্য রিয়েল থিং। রিয়েল ফিফা খেলছে তোমার প্লে স্টেশনে, কিন্তু ফুটবল মাঠে গিয়ে খেলছে না, আঘাত পাচ্ছে না, হারছে না, কোনো কিছুই হচ্ছে না, কোনো কনসিকুয়েন্স নেই, কোনো নিন্দা নাই, কোনো কিছুই নাই। তার ফলে এবারে তখন যারা বড় হচ্ছে, দে আর গেটিং থ্রোন ইনটু অ্যান এনভায়রনমেন্ট যেখানে ইউ হ্যাভ টু বি আ টিম প্লেয়ার। আজকে তুমি এটা ব্যান্ড করলে, তুমি যদি নিজের স্বার্থ নিয়ে ভাবো, তোমার ব্যান্ডের ছেলেরা খেতে পেলো কিনা দেখলে না, তারা টাইমে পেমেন্ট পেলে কিনা দেখলে না, তারা মনক্ষুণ্ণ বা কারোর সমস্যা হচ্ছে কিনা দেখলে না, তুমি তো আমার গানের চর্চা নিয়ে বসে আছি। তো তোমার টিমম্যানশিপ যদি না থাকে, চাকরির জগতেও তাই, সবাই বলবে ও একটা স্বার্থপর, সেলফিশ, হ্যান করে, বিকজ দে আর বিং ব্রট আপ সেলফিশলি, বাট দে আর থ্রোন ইনটু টিম ম্যান এনভায়রনমেন্ট। তুমি তোমার জগতে বলো, আমি আমার জগতে বলি, ইউ হ্যাভ টু বি আ টিম পারসন টু বি সাকসেসফুল টুমরো। এই যে অনেকে বলে আমার পিআর ভালো না, আমার নেটওয়ার্ক ভালো না, কেন সেটা ভালো হবে না? নতুন করে তোমাকে ফেক পিআর করতে হবে না, জাস্ট তুমি যদি জেনুইন, তোমার মধ্যে সব থেকে বড় অ্যাসেট যেটা জয় সরকারের, সেটা হচ্ছে তোমার জেনুইনিটি। তোমার মধ্যে একটা জেনুইনিটি আছে, আমরা সবাই সেটা, যারা তোমাকে কাছ থেকে দেখেছি, দূর থেকে দেখেছি, তাই হোক না কেন, তোমার মধ্যে, তোমার হাসির মধ্যে, তোমার লোপাদিরও তাই, একটা হাসির মধ্যে তোমাদের মধ্যে একটা জেনুইনিটি আছে। তোমরা হ্যাঁ কে হ্যাঁ বলো, না কে না, এটা পারি না বলো, ওটা পারি বলো, এটা ভালো লাগে না বলো, ইউ ডোন্ট ফেক। আর ফেকটা না ধরা পড়ে যায়, ইট কামস অফ। সো এটা ওই কথা বলতে বলতেই তুমি যখনই বললে না যে খেলা দৌড়নোটা, আই কুড ভিজুয়ালি সি যে আমাদের ওই চাহাতটা ওটার প্রতি, যে আমি কালকেই ওখানেই গিয়ে আমি যে প্রশান্ত ব্যানার্জি বা কিষাণ উদয় হবো তা নয়, কিন্তু দেখেছি, চিমাওকেরই শট দেখেছি, ওটা আমি চেষ্টা করছি কিভাবে আমি প্রতিফলন করতে পারি, একটু ড্রিবল হয়তো এক্সট্রা করলাম, দেবার দেখলি তুই কিষাণ উদয় না, এই ওইটুকুই আমাদের অ্যাচিভমেন্ট। এবং তোমাকে যেটা বলছিলাম, যে না তুমি খুব সুন্দর বলে, স্পোর্টস এর থেকে কি কি শিক্ষা এবং সেইটা কিভাবে সঙ্গীত জগতের সাথে সেটা কোথায় মার্চ করে যায়, সেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা আমি আরেকবার পরে আসবো। আমি ওই স্পোর্টস ইন্টারেস্টের বিষয়টা তোমাকে আরেকবার বলি আর কি, ওই রাস্তাটা দিয়ে আরেকবার হাঁটি। সেটা হচ্ছে যে হ্যাঁ, তখন আমাদের ফুটবলটাই আসল, মানে একমাত্র বোধহয় খেলা হিসেবে ফুটবলটাই দেখতাম আমরা বা খেলতাম।
ক্রিকেটটা 83 তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই ইন্টারেস্টটা বাড়লো। আর আমার এখনো মনে আছে যে 77 সালে পেলের কসমস টিম আমাদের কলকাতায় খেলতে এলো, মোহনবাগানের সাথে খেললো। শিবাজি ব্যানার্জি পেনাল্টি আটকালেন। সেই শিবাজিদের সাথে পরে কত ঘনিষ্ঠতা হয়েছে, কত ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, ভাবতে অবাক লাগে। এবার সেই 77 সালে যখন 77ই তো ওটা বোধহয় খুব সম্ভবত, হ্যাঁ, এবার তখন টেলিভিশন খুব কম লোকের বাড়িতে ছিল। আমি ভাগ্যবান যে আমার মামার বাড়িও ওই সুভাষনগরেই, মামার বাড়িতে তখন টেলিভিশন এলো ওই খেলাটা উপলক্ষে। এবং আমার এখনো মনে হচ্ছে উৎসবের মতো সেটা আর কি। সেদিনকে পেলের খেলা হবে, মোহনবাগানের সাথে খেলবে পেলের টিম। আর একটা ডাইনিং টেবিলে একটা ডাইনিং স্পেস ছিল বিশাল, সেইখানে টিভিটা রাখা হলো এবং সারা এলাকার লোক সেই বাড়িতে এসে সেই ঘরের মধ্যে এসে ভিড় করলো। আমার এখনো মনে আছে সেই জানলা দরজা সব ভর্তি, মেঝে, এবং তখন কিন্তু সবাই সবার বাড়িতে গিয়ে টিভি দেখতো, জানলা থেকেও টিভি দেখতো। এই জিনিসটা এইগুলো আমরা পেয়েছি। তা সেই পেলের খেলাটা আমার এখনো মনে আছে, যে খেলা কি দেখেছিলাম কি বুঝেছিলাম সেটা মনে নেই, কারণ তখন বয়স একদমই কম, কিন্তু সেই উন্মাদনাটা, সেই আনন্দটা এখনো পর্যন্ত মনে আছে, যেটা আমাকে মানে খেলাধুলোর দিকে আরো মানে অ্যাট্রাকশনটা বাড়িয়ে দিল। আরেকটা বলবো, সেটা হচ্ছে 78 সালের যে ওয়ার্ল্ড কাপটা হলো, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ আর কি, ফুটবল ওয়ার্ল্ড কাপ। সেইখানে আর্জেন্টিনা হল্যান্ডকে হারালো ফাইনালে, মারিও কেম্পেস, লুকে, এরা সমস্ত খেললো। খেলাগুলো এক্স্যাক্টলি, উনি ক্যাপ্টেন ছিলেন। সেই খেলাটাও তখন লাইভ দেখানোর সিস্টেম ছিল না, আমার যতদূর মনে পড়ছে সেটা রেকর্ডেড। 82 দেখেছিল লাইভ, 82 তে সেমিফাইনাল ফাইনাল দেখেছিল, পাউলো রসি গোল দিল, সেমিফাইনাল পাউলো রসি খেলাটা সেইটা দেখেছিলাম, আলতোবেলি। 78 সালে ওই ওয়ার্ল্ড কাপের প্রথম স্বাদ পেলাম, যে আসলে এই ওয়ার্ল্ড কাপটা কি, সেটা যে কত বড় একটা উৎসব এবং কি লেভেলের খেলা হতে পারে, সেইটা 78 সালে দেখলাম। এবং তারপর থেকে যেটা হতো, আমাদের তখন স্থানীয় ফুটবল লিগটাও তো খুব ভালো স্ট্যান্ডার্ডের ছিল, কত ভালো ভালো প্লেয়ার, তুমি তো কয়েকজনের নামই বললে। এবার কমেন্ট্রি শুনতাম, মানে রেডিওতে ধারা বিবরণী শোনার একটা, মানে সেটা না সত্যি ওই শুনতাম। আর আমার না আসলে ভীষণ শখ ছিল গান বাজনার থেকে, আমার স্পোর্টস জার্নালিস্ট হওয়ার খুব শখ ছিল, খুব শখ ছিল। এটা বহু বড় বয়স অব্দি ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি যেটা করতাম, ওই ধারা বিবরণী গুলো শুনে না ম্যাচ রিপোর্ট লিখতাম। সেগুলো আমার মা অনেকদিন অব্দি গুছিয়ে রেখে দিয়েছিলেন। তা সেই ওই খেলা শুনে শুনে কিভাবে মুভ হচ্ছে, কি গোল হলো, কোন সময় আক্রমণ হলো, কোনটা খুব ভালো ডিফেন্ড হলো, কি হলো না হলে। আর তখন 70 মিনিটের ম্যাচ হতো, 35 মিনিট। হ্যাঁ, তা সেই খেলার রিপোর্ট লিখতাম। তারপরে ক্রিকেট খেলারও কমেন্ট্রি খুব মন দিয়ে শুনতাম। বিশেষ করে আমার মনে আছে, এখনো মনে আছে, যে ওয়েস্ট ইন্ডিজে যখন ইন্ডিয়া খেলতে যেত, তখন খুব একটা অদ্ভুত টাইম, তো টাইম জোনটা একদম উল্টো ছিল, রাত 10টা শুরু হতো। ওই আমি ট্রানজিস্টার নিয়ে শুয়ে পড়লাম, মশারি টাঙিয়ে, ছোট্ট ট্রানজিস্টার নিয়ে পাশে শুয়ে পড়লাম। এক্স্যাক্টলি, সেটা যে কি উত্তেজনা ছিল। এবং আমার মনে থাকবে, সুনীল গাভাস্কার তো ছিলেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি মাহিন্দর অমরনাথের ভক্ত, বুঝেছো? এবং মাহিন্দর অমরনাথের তখন অস্বাভাবিক কিছু ফাইটিং ইনিংস ছিল, খুব ভালো জানবে সেগুলো, যে কত মানে আঘাত পেয়েও পেস বল এরকম খেলা ইন্ডিয়াতে কাউকে দেখিনি আমি খেলতে, অনেস্টলি। সত্যি মানে তখনকার যুগে সবাইকে শেখানোই হতো যে বল মাথার হাইটে বল এলে ডাক করে যাবি, এই ছিল শুধু ডাক। হি ইজ দ্য ফার্স্ট ওয়ান যে হুক করতো, দিলি হুক। আরে আমার এখনো লেগে আছে। আরেকটা তোমার, আমার মনে হয় তোমার, আমি যদি তোমার রিমাইন্ড করে দিই, তোমার খুব টান করে মাথায় এসে যাবে। সেটা হচ্ছে 84 সালে প্রথম জওহরলাল নেহরু কাপ। ওইটা একটা সারা জাগানো অধ্যায় ছিল। 3টে জিনিস কারণ ছিল। একটা হচ্ছে ভারতের 11টা প্লেয়ারই একমাত্র সম্ভবত না, আই ডোন্ট থিঙ্ক এনিবডি আদার দেন বেঙ্গলিজ প্লেয়ার, কারণ গোলকিপার ছিল ভাস্কর গাঙ্গুলি, কমটন দত্ত, মনোরঞ্জন ভট্টাচার্য,
সুদীপ চ্যাটার্জি, প্রশান্ত, প্রসূন, আমার মনে হয় না কোনো অবাঙালি প্লেয়ার খেলেছে, আমার ঠিক মনে নেই যে কেউ খেলেছিল কিনা। আমার মনে হয় বাঙালিরা খেলতো, জেনারেলি সত্যেন, বিপি সত্যেনটা খেলেও করতে পারে, আমার ঠিক মনে নেই, কারণ জো পল আনচেরি বিজয়ের পরের সেশনটা, এটা পরে এসেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওই টুর্নামেন্টে আমি মাঠে গিয়ে খেলা দেখতাম, যেখানে ইন্ডিয়া 2-2 গোলে ড্র করলো কোরিয়ার সঙ্গে, ভাস্কর গাঙ্গুলি 2টো পেনাল্টি আটকালো। অসাধারণ খেলেছিলেন ভাস্কর। চায়নার সঙ্গে 1-1 ড্র। পাড়ারই লোক, আমাদের পাড়ারই লোক তো, তোমার মনে একদম পাড়া। আমাদের পাড়া মানে ওর ভাই আমার সঙ্গে সাইয়ে প্র্যাকটিস করতো। আমার সঙ্গে ভাস্কর গাঙ্গুলির সম্পর্ক কিরকম হলো, হি ওয়াজ ভেরি হেল্পফুল। তো আমি তখন, আমি ছোট্ট বললেই বলে তোমাদের ওই ইয়ের দিক থেকে, মানে তোমার ইটল কাছার দিকে থাকতো ওরা, তো এই একটুখানি এগিয়ে গেলে আর কি, তোমার ওই জায়গাটার নাম হচ্ছে নলতা জায়গাটা, মানে তোমার লিচু বাগান দিয়ে এগিয়ে গিয়ে তারপর বাঁদিক দিয়ে সোজা গোলটা দিয়ে চলে গেলাম। তো এবার দেবাশিস, মানে ওর ভাই যে দেবাশিস, আমার সঙ্গে সাইয়েতে দেখা হলো। আমি তখন সাইয়ে খেলছি, বল টল করি, মানে বাংলা অনূর্ধ্ব দলের তখন ট্রেনিং হচ্ছে, বাংলা অনূর্ধ্ব 19-এর ট্রেনিং সাইতে। তো ওই করতে গিয়ে আমার পায়ে লাগলো, স্ট্রেস ফ্র্যাকচার হলো। তখন আমি এমআরএফ এ চান্স পেয়েছি, খুব জোরে বল হচ্ছে ভগবান আশীর্বাদে। একটা স্ট্রেস আমার না সবসময় এটা থাকবে, খুচুর। এই কালকে তুমি দেখলে আমার পা এরকম হয়েছে, আমি এখানে স্টেট টিমের সিলেকশনটা হলো তাই, কিন্তু ওটাও ঝুলে গেছিলো একটু হলে। সো এনিওয়ে ওটা হলো। তখন আমি দেবাশিসকে বললাম, দেখ আমাকে দেখাতে হবে, তো দাদাকে একটু জিজ্ঞাসা কর। ও বললো, দাদাকে আমি জিজ্ঞেস করছি কাকে ভালো দেখালে ভালো। তো বললো, আর ভাস্কর গাঙ্গুলি তো একদম স্ট্রেট কথা বলে, হ্যাঁ, খুব ভালো লাগে। তো আমি বললাম, দেখ আমি, ঠিক আছে, বললে আমাদের বাড়ি চলে আয়। সকালবেলা বাড়িতে গিয়ে হাজির, কি হয়েছে তোমার? আমি বললাম যে পায়ে না এখানটা ব্যথা করছে, কাকে দেখাই বলো তো। তখন বলে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, তুমি আগে চলে যাও। তুমি MS ঘোষের নাম শুনে, ডক্টর MS ঘোষ? আমি বললাম হ্যাঁ শুনেছি, অর্থোপেডিক সার্জন, খুব নাম করা বড় প্রাইভেট। আমি MS ঘোষের কাছে চলে গেলাম, থিয়েটার রোডে ইয়েতে চেম্বারে, প্রাইভেট। এই আসতো প্রচুর টাকা বেরিয়ে যাবে, গরিব তো আমরা, সেখানে টাকা বেরিয়ে যাবে। ও মা, MS ঘোষ বললো। আমি গিয়ে বললাম, হ্যালো, আমার নাম সিদ্ধার্থ ব্যানার্জি, ওই ডক্টর MS ঘোষের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, জাস্ট ওয়াক ইন, মানে হি নিউ অলরেডি কি আমি আসছি। তো রিসেপশনকে বললাম হ্যাঁ আপনি বসুন, ওনাকে বলছি। বললো, হ্যাঁ সিদ্ধার্থ ব্যানার্জি এসো, ভাস্কর বলেছে তোমাকে। বাবা, তো ভাস্কর গাঙ্গুলি একটা ফোনে MS ঘোষ দেখে দিলেন, চিকিৎসা করে দিলেন, এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট সব বলা বলি সব হলো। একটা পয়সা কিছুতেই, পয়সা কোনো জায়গাতেই গেল না। যাও বাড়ি যাও। চলে গেলাম বাড়ি চুপচাপ ভয়। সো দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট ভাস্কর গাঙ্গুলি আমার জীবনের স্ট্রেট হবে। ওই সময় যদি ট্রিটমেন্ট আমি না পাই, আমার কিন্তু ফ্র্যাকচারটা অনেক বেড়ে যায়, মানে ইট নিডেড আ বিট অফ স্পেশালিস্ট ট্রিটমেন্ট। না ভাস্করদা খুব হেল্পফুল মানুষ, কত মানুষের যে উপকার করেছেন কোনো হিসেব নেই। আর আমি এত ক্লোজলি দেখেছি, তখন বুঝতাম না, কিন্তু পরে বুঝতে পেরেছি বাবা এই সেই ভাস্কর গাঙ্গুলি। যেহেতু আমাদের পাড়ার মানুষ, সারাক্ষণ দেখা হচ্ছে, নানা অনুষ্ঠানে দেখা হচ্ছে, একসাথে মানে নানাবার অনুষ্ঠান অর্গানাইজ করতেন। একবার মনে আছে আমি গেছি কারোর সাথে একটা সঙ্গত করতে গিটারে, আমরা বারাসাত না টাকি কোথায় একটা গেলাম ওই দিকে, আমার এক্ষুনি মনে পড়ছে না জায়গাটা, যেখানে মিহির বোসের বাড়ি। এবার মানে সেই মিহির বোসের পাড়া ওটা আর কি, তার সেই পাড়ার অনুষ্ঠান। এবার ভাস্করদা নিয়ে গেলেন, এবার মিহির বোসকে খুঁজে পাচ্ছি না, আমাদের বসতে দিয়েছে একটা বাড়িতে। পরে শুনলাম যিনি আমাদের জন্য চা এনে দিচ্ছেন, মিষ্টি এনে দিচ্ছেন, এবং যার বাড়িতে বসে আছি সেই লোকটাই হচ্ছে মিহির বোস। মানে বিন্দু মাত্র কোনো তার ইগো নেই, কোনো রকম। তাকে দেখে বোঝাই যাচ্ছে, আমি অনেকক্ষণ পরে আবিষ্কার করলাম যে হ্যাঁ এইটাই তো সেই মিহির বোস, পায়ে গোলার মতো শর্ট ওরকম। সত্যি সাধারণ ভাবে, কত সাধারণ ভাবে জীবনযাপন কাটিয়েছেন। আমি যেমন এখনো, আমি তো লেক মার্কেটের এখানে থাকি, লেক মার্কেটের এরিয়াতেই থাকি, এখানে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। তা এক এক সময় বিশ্বজিৎ ভট্টাচার্যকে দেখি এখানে আসেন আড্ডা টাড্ডা মারতে আর কি। আমি এখনো, তখন তো ভীষণ সুন্দর দেখতে একটা মানুষ, এমন একটা মানে ফ্যান বয় মোমেন্ট হয় না, ফ্যান বয় মানে একদম ওই রকম হ্যান্ডসাম ছিলেন। আমি গিয়ে যেচে কথাই বলতে পারি না, সাহসই পাই না, দূরের থেকে দেখি এই বিশ্বজিৎ ভট্টাচার্য। তারপর শিশিরদার সাথে, শিশির ঘোষের সাথে আমার খুব ভালো রিলেশন, উনি এক এক সময় ফোন করেন আমাকে। তা আমি ভাবি যে শিশির ঘোষের সাথে কথা বলছি আমি, মানে অদ্ভুত লাগে। তারপরে সমরেশ, এটা হচ্ছে সময় আমাদের জীবনে, হ্যাঁ। এবার সমরেশ চৌধুরী আছেন, তারপর বলাই মুখার্জি, কার কথা বলবো, মানে কত বড় বড় প্লেয়ার ছিলেন বলতো।
শিশির ঘোষ বাংলাদেশে যখন খেলতে গেল কাইজাল হামিদের সঙ্গে খেলা হচ্ছে, মানে আবানির ক্রীড়াচক্র বনাম মোহনবাগান, দেবাশিস মুখার্জি সেই সিরিজটা সেই টুর্নামেন্টে দারুণ খেলে, এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ বা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ এরকম কিছু ছিল একটা, বাংলাদেশে খেলা হচ্ছে। মোহনবাগানের গোলকিপার তখন দেবাশিস মুখার্জি দারুণ কিপিং করছে, আর শিশির ঘোষ হাই স্কোরার চলছে, এবার আবাহনীর সঙ্গে খেলা করছে। কাইজার হামিদ ওদের ডিফেন্ডার ছিল, একটা হেড করতে উঠলো, দুজনেই নিচে নেমে গেল, শিশির ঘোষ হেঁটে বেরিয়ে গেল, কাইজার হামিদ মাথায় হাত দিয়ে বসে গেছে। পরে মাথায় থেকে মাঠ থেকে বেরোলো, মাথায় ব্যান্ডেজ করে ফিরে এলো। শিশির ঘোষের হেড যা স্ট্রং মাথা ছিল, ঠিক আছে, অপরচুনিটিস গোল তো পায়ে দিত, কিন্তু মাথা কথা বলতো। এটা অনেকে হয়তো জানি না খেয়াল করেছিল কিনা, যেমন চিমার যেমন গোলার মতো শট, শিশিরের গোলার মতো হেড ছিল, এইটা একদম কোনো সেকেন্ড থটস নেই। তো ওই অনেকগুলো ম্যাচও হেডেও জিতেছিল ওই সিরিজটাতে। আর এইবারে এইটা তোমার মোটামুটি চললো, এই 84 কথা বলছিলাম, যে 84তে আমার একটা অকেশন আমার মনে আছে, এটা ওই খেলা দেখতে দেখতে মনে হলো, পোল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস পোল্যান্ড। স্মলার এক বলে একটা প্লেয়ার ছিল, 11 নম্বর জার্সি, লেফট আউটে খেলতো, দাড়ি ছিল, দাড়ি, নাটা হাইট, খুব বেশি হাইট না, কিন্তু বল পায়ে সবসময় কোমরে হাত দিয়ে আড়ে থাকতো, সবসময় ও টায়ার্ড, সবসময় না যে আর পাচ্ছি না, আমার দ্বারা হবে না, এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ। বল যদি পায়ে পড়ে খবর শেষ, মানে বিদেশ বসে 1.5 গুণ যদি ভেবে নাও। সব বল পড়ছে, ছুটছে, কি রে, তখন উজিস্কি রোমান ওদের ক্যাপ্টেন ইত্যাদি, ডান দিকে মনাদা লেফট স্টপার ছিল। আমার এখনো চোখের সামনে ঘটনাটা ঘটেছিল, এখনো মনে আছে আমার, ওই মনোরঞ্জন দৌড়চ্ছে, আর ওদিক থেকে মনোরঞ্জন ভট্টাচার্য আসছে ট্যাকেল করবে বলে, মনোরঞ্জন ভট্টাচার্য একটা স্টপ ট্যাকেল করলো, ওইটাকে ট্যাকেলের জন্য বলো বা ট্যাকেলটাকে বাঁচানোর জন্য বলো, মনোরঞ্জন পুরো পায়ের মধ্যে উড়ে গেল, একটা ভল্ট খেলো। এবার সেটা ওই যে বললাম ইম্প্যাক্টটা হয়েছে নাকি ওটাকে অ্যাভয়েড করার জন্য জাম্প করে গেছে, সেটা আমি তখন হয়তো বুঝতে পারবো না, ওই 84 কথা বলছি, বেশি বয়স না আমার, কিন্তু ওইটা আমার মনে আছে যে মনোরঞ্জন ওই তখন একদম মনাদার পায়ে তখন বল আর মনাদার পা, আর ও চলে গেছে, উঠে এসে ও তাকাচ্ছে মনার দিকে, তখন আমাদের সব অডিয়েন্স বলছে ওটা মনা রে মনা, এগুলো কোনোদিন। তারপর যুগোস্লাভিয়ার সঙ্গে এক গোলে জিতলাম আমরা, আর্জেন্টিনার সঙ্গে হেরে গেলাম, অস্কার গ্যারে গোলটা দিল। ওই টুর্নামেন্টে যে কি খেলা হয়েছিল, ইন্ডিয়া কি খেলেছিল, খুব ইন্সপায়ারিং ম্যাচ ছিল। তো আমার আরেকটা তোমার সাথে যখন এই গল্প হচ্ছে, আরেকটা কথা আমার মনে পড়লো, এরকম আমার মানে ছেলে মানুষই বলো, পাগলামি বলো, সেটা হচ্ছে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম শুধুমাত্র সেখানে গৌতম সরকার আসবে বলে, জানো তো, মানে শীতের দিকে থাকতেন তো। হ্যাঁ, এবার সেই বিয়ে বাড়িটাতে গৌতম সরকার এলেন, এবং খুব মানে কোইন্সিডেন্টালি সেদিনকে যে বিয়েটা হচ্ছে, আমি যেখানে গেছিলাম, বাবার জুনিয়র এক বন্ধু আর কি, তার বিয়ে ছিল, গৌতম সরকারের সাথে সুধীর কর্মকার এসেছিলেন। এবার গৌতম সরকারের সাথে যখন আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, গৌতম সরকার তখন বলছেন যে আমার পাশে কে আছে জানো, এনার নাম সুধীর কর্মকার, ইনি আমার থেকেও অনেক বড় প্লেয়ার, এইরকম ভাবে বলছেন গৌতম দা। এবং কোইন্সিডেন্টালি সেদিনকে সেন্ট্রাল জেল মোড়ে, তোমার মনে আছে কিনা যে ওখানে একটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয় একটা বাড়ি হয়েছে সবই, হ্যাঁ, সেই বাড়ি সেদিনকে ভাস্কর গাঙ্গুলিরও বিয়ে ছিল, ভাস্কর দারও বিয়ে ছিল। এবার সবাই কি করেছে, ভাস্করদের বিয়েটাও এসেছে সেখান থেকে এখানে এসেছে, এরকম। তা আমার এখনো মনে থাকবে যে গৌতম দার সঙ্গে যখন কথা হচ্ছে, তখন সুধীর কর্মকারকে সামনে থেকে দেখছি, এটা ভাবতেই পারছি না। এবং এই পরবর্তীকালে আমি একটা ক্লাবেরই মেম্বার, সেটাও স্পোর্টস এর কারণেই মূলত, স্পোর্টস অ্যাক্টিভিটি অনেক বেশি বলে, সেটা হচ্ছে ডিকেএস ক্লাব। ডিকেএস যেমন হ্যাঁ, এখানে যেমন প্রচুর খেলোয়াড় ওরকম আসেন, মানে ফুটবলার ক্রিকেটার মিলিয়ে। শ্যাম থাপাকে দেখি সামনে থেকে, তারপরে প্রদীপ চৌধুরীকে দেখি, প্রদীপ চৌধুরীর সাথে খুব ভালো রিলেশন, খুব স্নেহ করেন। আমার না কেমন একটা লাগে যেমন সামনে দেখছি, মানে এটা অবাক লাগে। এবং তুমি যাদেরকে টিভিতে দেখেছো করা যাবে না, এবং যাদেরকে টিভিতে দেখেছো, আমি যেমন র্যাম্পার্ট থেকে দেখেছি, হ্যাঁ, শুধু টিভিতে নয়, আমি বলছি তাদের ছবি বেরোতো যেখানে কেটে কেটে রাখতাম, সেই তো ঠিকই। তো ওইটা একটা দারুণ অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাগুলো ইভেন তোমার গানের জগতেও তুমি দেখবে, এমন লোকের সঙ্গে গানের কাজ করেছো তুমি, বা সংবাদ বলো, বা পরে মনে হয় স্বপ্নের মতো লেগেছে, মনে হচ্ছে না আমার স্বপ্নের মুহূর্ত কি, কপিল দেব আমার কাঁধে হাত রেখেছে দিয়ে কথা বলছে আমার সাথে,
দুই বন্ধু কথা বলছি আমরা, জানো কপিল দেব আমার কাঁধে হাত রেখেছে। আমার একটা স্বপ্নের মুহূর্ত কি, আমি বল করতে যাচ্ছি, আমার সামনে মনোজ প্রভাকর বল করলো, তারপর আমি বল করলাম, পেছনে কপিল দেব বল করছে, কপিল দেব ওয়েট করছে সিদ্ধার্থ ব্যানার্জি বল করে নি, তারপর আমি বল করবো, আমি সিনিয়র আর কি, বুঝতে পারলে। আমি ভাবছি পৃথিবী ফাঁক হয়ে যা, মানে আমি কোথায় আছি এখন। এটাই ঘটনাটা হচ্ছে 1993 সালের ঘটনা। আর আমি ভাবছি 83 ওয়ার্ল্ড কাপে লোকটা হাতে ওয়ার্ল্ড কাপ দেখেছি, ওই যে 175 করলো, ওই সেই কপিল দেব, সেই কপিল দেব, ওই যেরকম এরকম ভাবে হাতটাকে এরকম ভাবে বলটা করতে আসে, এই লোকটাই না। এই ছবিটা আমি লাগাতাম, এই যে V12 এর ব্যাটে খেলতো, মানে ইউ কান ইমাজিন কত কত ধরনের চিন্তা মাথায় আসছে আমার, মানে আর যত চিন্তা হচ্ছে চাপ বাড়ছে। এইবার কথা বলতে বলতে এসে কাঁধে হাত, ছবিটা আছে আমার, দেবে কাঁধে হাত রেখে ছবি, আরে ভগবান কাঁধে হাত রেখেছে, ও কাঁধে হাত রেখেছে, এক্সপ্রেস করা খুব মুশকিল, বুঝলে। সচিনের ক্ষেত্রে তাই, সচিন যখন আমি প্রথম ইনিংস দেখি সচিনের এই পাকিস্তানে, এই কি রে স্টেপ আউট করে করে আব্দুল কাদির বল টানছে, ও সেটাও স্টেপ আউট করে মিট করছে, ছোট স্টেপ আউট বড় স্টেপ আউট দুটোই 6, কি ব্যাট করে লোকটা। এইসব হয়েছে। তারপরে আমি 93 হিরো কাপের সময় দেখছি ওকে নেটে বল করছি, ভগবান সেই লোকটা সেই তেন্ডুলকার না, এই ওরিয়া বাপ। আর তেন্ডুলকারের যেটা মাইনাস পয়েন্ট হয় বোলারদের জন্য, উইকেট দেখতে পাবে না তুমি, বলটা করবে কোথায়, মানে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারছো না অপশনটা কোথায়। ওই একবার যখন স্টান্সটা নিয়েছে, ও লেগ মিডল গার্ড নিয়ে স্টান্স নেয়, যখন স্টান্সটা নিয়েছে আমি তখন ওই দেখে নিলাম অফ স্টাম্প। এইবার না যখন বলটা করতে উঠে গেছি, তখন ওটা ছোট্ট সাফল করে চলে এলো, বুঝলে, মিডল স্টাম্পিস। আর এবার আমি দেখতে পাচ্ছি না, আন্দাজে বল করতে হচ্ছে। আর যেটা ডিফেন্স করবে তোমাকে, আর যদি ও তো বটম হ্যান্ডে স্ট্রং ধরে খেলে, তো যে ডিফেন্সটা করছে ওটা যদি একটু মানে ঠিক মতো, মানে একটু ধরো হাফ বলই বলবো না, একটু 3/4 একটু এগিয়ে, মানে মোটামুটি অন দ্য রাইস ড্রাইভ হিচই হয় ধরো, ওটা যদি পেয়ে যায় না, তোমার পাশ দিয়ে বলটা যাবে, তুমি বুঝতে পারবে বলটা গেল, একটা বল সাক চলে গেল। এই কি রে, মানে তুমি নামতে পারবে না, বলটা করে যে ফলো করতে বলটা ফিট করবে, ওটা হবে না, বেরিয়ে যাবে। টিভিতে আমার দেখে মনে হয় এই কি রে হতে পারলো না, ওটা ফিজিক্যালি তুমি থাকলে বুঝতে পারবে কেন হতে পারলো না। ইট গোজ বিফোর ইউ রিয়েলাইজ, চলে গেল বলটা। তো তখন ওই আমাকে যখন জিজ্ঞেস করে যে আমি ব্রায়ান লারাকে বল করেছি, তেন্ডুলকারকে বল করেছি, আমার জিজ্ঞেস করে লোকে যে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, আমার ফেসবুকেও লিখেছি হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স। আমি প্রথম 5 মিনিট না, আমি শুধু মাথা ধরছি, এই কান ফান ঠান্ডা করছি, কনসেন্ট্রেট, এরা ব্যাটার না ব্যাটার না, ভগবান না ব্যাটার, নিজের সঙ্গে নিজে কথা বলছি, তো বলই করতে পারবে না, কোথায় বল সৌদ মাসে এই বোধ হয় মারবে না, এমন সব বল বলে যাচ্ছি। ইটস সাচ আ মেন্টাল প্রেশার, ইটস আনএক্সপ্লিকেবল। তারপরে তুমি প্রথম দিকটা কেটে গেলে, দেন ইউ তখন আবার তার মধ্যে আবার আরেকটা যেটা হয়, যেটা আর সুবিধা হচ্ছে আমাদের বয়সী সব ছেলেগুলো, তো পরের লেভেলটা যখন তুমি দুটো বল যখন সেফ খেলে দিলে, সেফ হয়ে গেল, ও মোটামুটি একটা ছাড়লো, আমি তো ইচ্ছা করে সবার আগে অস্ট্রেলিয়ার বাইরে বল করি, ছাড়ু মারিস না, প্রথম বলটাই মেরে দিস না, একটু অস্ট্রেলিয়ার বাইরে বল করি, ও ছেড়ে দেবে, ভদ্র ছেলে, ছেড়ে দিল। তারপরে ডাউন দ্য লেগ করলাম, ওটাও মারতে গিয়ে মারতে পারলো না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, মারতে খাইনি, মনে বলছি। এই নার্ভাসনেসটা চলে গেল শরীর থেকে। 3 নম্বর বলটা জায়গায় বল করলাম, এই করলাম সেই করলাম, তারপরে গোল হলো। এই তোমার সামনে থেকে শিশির ঘোষ বলো বা বলরাম চৌধুরীকে বলো বা সমরেশ চৌধুরী বা গৌতম সরকার, আমি ওই ব্যাপারটা খুব ফিল করি, বিকজ আমি ওটার মধ্যে দিয়ে আমি অনেক ভালো মোহাম্মদ ইস্ট বেঙ্গল খেলা আমার মনে আছে। তারপর সেই নরেন্দ্র গুরুং এলো ইস্ট বেঙ্গল একবার খেলতে, অনেক আশা যাওয়া দেখেছি প্লেয়ারদের আমরা। সো এইটা মোটামুটি তোমার স্পোর্টসের সঙ্গে। এবার তুমি বলো, তুমি ফ্যানেটিক মোহনবাগান সাপোর্টার, হোয়াই এন্ড হাউ? এটা আমার সেটা দেখো, অনেকেই জিজ্ঞেস করে, আর এইটাতে একটা টুইস্ট আছে অদ্ভুত, সেটা হচ্ছে যে আমি কিন্তু বাঙাল মোহনবাগান। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু আবার বাঙাল ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিলাম একসময়, ঘটি ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিলাম আবার, সেটা একটা সমস্যা ছিল, কিন্তু সেটা চলে গেল খেলার পর থেকে, মোহনবাগানে খেলার পর থেকে। আমি বাঙাল মোহনবাগান। আমার বাবার দিককার বাড়ি হচ্ছে খুলনা, মায়ের দিককার বাড়ি হচ্ছে যশোর, কিন্তু আমি পরে শুনেছি যে এগুলো নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই সব নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তবুও আমার বাড়িতে দুটো ভাগ, মা আর আমি হচ্ছে মোহনবাগান, আর আমার দাদার বাবা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাপোর্টার। এইরকম অবস্থার মধ্যে বড় হয়েছি, এবং মোহনবাগান কেন হলাম না ওটা ঠিক বলা খুব মুশকিল, কারণ আমার এখনো মনে পড়ে খুব ছোটবেলায় বোধহয় মা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুই মোহনবাগানের সাপোর্টার না ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তা আমি খুব স্বাভাবিকভাবে মোহনবাগান বলেছিলাম।
এবং সেটা আরো বিষয়টা গাঢ় হয় যখন ওই শ্যাম থাপার সেই বিখ্যাত বাইসাইকেল কিকটা হয়। তারপর থেকে আমার মনে হয় যে আমি মোহনবাগানই হব। ওটা কোনো যুক্তিতর্কের ওপরে তো হয় না, এটা ভীষণ না একটা না মানে তাৎক্ষণিক আবেগের জায়গা থেকে হয়। হ্যাঁ আমাকে হ্যাঁ মোহনবাগান নামটাই টানতো এবং আমি সবসময় মোহনবাগান কি করলো, মোহনবাগান জিতলে আনন্দ হতো, মোহনবাগান পয়েন্ট নষ্ট করলে দুঃখ হতো। হুম কোথায় যে এটা জড়িয়ে গেলাম। হুম কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা বলতে চাই যে আমি ঠিক আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল তো বাঙালি মানেই থাকবে, সেই এই দুটো ভাগ হবেই। হবে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ইস্ট বেঙ্গল, আমার বেশিরভাগ বন্ধু বান্ধব ইস্ট বেঙ্গল। হুম দমদম তবে এলাকা লোপা মোহনবাগান। আচ্ছা আচ্ছা লোপার সাথে আমার খুব অল্প স্বল্প কিছু মিলের মধ্যে এই একটা মিল যে এই আমরা একটা মিল মোহনবাগান। আছে তবে আমি কিন্তু স্পোর্টস লাভার, জানো তো, এবং হ্যাঁ আমি খেলাধুলো ভালোবাসি। আমি শুধুমাত্র একটা দলগত জায়গা থেকে দৃষ্টি ছোট করতে চাই না। আজকে ইস্ট বেঙ্গলেরও কেউ যদি, এই বিষ্ণু বলে ছেলেটার খেলা আমার খুব হ্যাঁ ভালো লাগে। ও যেমন হ্যাঁ বল পায়ে ধরলে আমার মনে হয় যে এবারে একটা কিছু দেখবো। তা ওর খেলা মানে আমি, কেউ ভালো খেললে আমি সব খেলা দেখি, আমি হুম বাদ দিই না। কিন্তু সেটা ক্রিকেট, ফুটবল, টেনিস, এই তিনটে আমার প্রিয় খেলা। তা হুম আমি সবার খেলা দেখি। আমি অ্যাকচুয়ালি স্পোর্টস লাভার। আর তুমি যেটা বলছিলে না, স্পোর্টস অনেক কিছু শেখায়, হুম অ্যাকচুয়ালি স্পোর্টসটা আমার কাছে কিন্তু একটা রিলিজিয়ন। আমি ওই সময় Correct. কাটানোর জন্য খেলা দেখি না, আমার হ্যাঁ, মন খারাপ হলে খেলা দেখি না, আমি খেলাটা অভ্যেস করে দেখি। ওটা আমাকে দেখতে, খেলাটা ওটা দেখি খেলা দেখার জন্য বাধ্যতামূলক খেলা দেখি আমার আমার হুম, জীবন। একদম, আমার যদি একদিন correct, কোনো খেলা কিছুক্ষণের জন্য মিস হয়ে যায়, আমি স্কোর আপডেট না নিই, আমার মধ্যে মধ্যে একটা অপরাধ বোধ হয় যে আমি কেন correct. কেন খবরটা রাখছি না। হ্যাঁ, এবং সেটা এবং টেনিসের প্রতি আমার আগ্রহটা কিভাবে আসে আমি বলি তোমাকে। সেটা কি জন আমাদের ম্যাকেন্ডোর বাড়ি, সময় থেকে জন ম্যাকেনরো আর বর্গের সেদিন উইম্বলডন ফাইনাল ছিল, আমাদের বাড়িতে হ্যাঁ, প্রথম যেদিন টিভি আসে সেদিনকে। আচ্ছা যতদূর মনে হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের হ্যাঁ জুলাই মাসে দমদম হবে হবে ক্যান্টনমেন্টের বাড়িতে 1980 সাল নাগাদ এসেছিল টিভি আসে, একটা হুম ফোনোডাইনের টিভি। যেদিন হুম এলো সেই দিনকে উইম্বলডন ফাইনাল ছিল। ওকে তা আমি এখন মনে হয় আমি খুব ফরচুনেট যে আমাদের প্রথম হ্যাঁ টিভিটা চালানো হলো তখন উইম্বলডন ফাইনাল ওফ চলছে আর কি। বলো এবং আর পরবর্তীকালে উইম্বলডন দেখতে গেছি, স্বপ্নের মতো লেগেছে। মানে হ্যাঁ উইম্বলডনের ওই ছবি ছবি দেখলাম এটা ক্যাম্পাসটার মধ্যে, হ্যাঁ, ক্যাম্পাসের মধ্যে ঢুকেই তারপরে নানা জায়গায় খেলা দেখে বেরিয়েছি, সে গল্পও করবো। কিন্তু আমার কাছে স্পোর্টসটা একটা রিলিজিয়ন, ওটা আমাকে আমাকে ঘুরে দাঁড়াতে শেখায়। তুমি যে কামব্যাকটার কথা বললে, আমাদের প্রচুর আপস এন্ড ডাউনস থাকে, হুম প্রচুর সময় ডিপ্রেশন হয় আমাদের, হুম সেইখান থেকে ঘুরে দাঁড়ানো এবং নিজের ধৈর্য ধরে একটা লম্বা ইনিংস খেলা, যে আমার গান বাজনা আজকেই শেষ হয়ে যাচ্ছে না, একটা লং টার্ম প্ল্যানে আমি কিভাবে চলবো। আমার তাৎক্ষণিক সাফল্য আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি গান বাজনাটাকে ভালোবাসতে পারছি নাকি। আমি যদি ঠিকঠাক ভালোবেসে করতে পারি তাহলে আমি আমাকে গান বাজনা অনেক কিছু দেবে। হুম এবং কিভাবে শত্রুকে সমীহ করতে হয়, শত্রুর থেকেও প্রতিদ্বন্দ্বী, শত্রু শব্দটা আমি এখানে ইউজ করতে চাই না। না আমি দেখেছি প্রতিদ্বন্দ্বীকে কিভাবে সমীহ করতে, কিভাবে সম্মান করতে হয়, সেটা আমাকে রাফায়েল নাদাল আর রজার ফেডেরার শিখিয়েছে। সেটা আমার গান বাজনার জগতের কেউ শেখায়নি। যেদিনকে লেভার কাপে রজার ফেডেরার লাস্ট ম্যাচ খেললো এবং রিটায়ারমেন্ট অ্যানাউন্স করছে, ওফ সেদিনকে নাদাল কাঁদছে আর আছে রজার কাঁদছে একসাথে কাঁধে হাত দিয়ে। হুম এটা আমার দেখা সেরা মুহূর্ত। আমার যদি হ্যাঁ, একটা বড় স্টুডিও, আমার স্টুডিও আছে, কিন্তু স্টুডিওতে যদি একটা বড় জায়গা আমি বার করতে পারি, আমার সেখানে হুম এই ছবিটা থাকবে, ছবিটা থাকবে যে একদম একজন একজন প্রতিদ্বন্দ্বীকে কিভাবে সম্মান করতে আহ হয়। মানে কারেক্ট প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা ওই খেলার মধ্যে সীমাবদ্ধ, তারপরে তাকে যে কতটা রেসপেক্ট করা যায় সেটা তো আমাকে এই দুটো লোক শিখিয়েছে। একবার 100% একবার মনে আছে আমার, যে সচিন ব্যাট করছে, কি লারা ব্যাট করছে, সচিন ফিল্ড করছে, হোয়াট এভার, আমি সেটা মনে নেই। আমার মনে হয় হুম সচিন ব্যাট করছে, লারা ফিল্ড করছে। লারা বলেছিলেন যে আমি একটা সময় ভুলে গেছি যে আমি অন্য অপোনেন্ট টিমের মানে আমি আমি অপোনেন্টের খেলছি, আমি সচিনের খেলা দেখছি। দেখছি খেলা এটা মানে হয়েছে এই 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 সম্মান করাটা, এইটা আমাকে স্পোর্টস শিখিয়েছে। একদম একদম তা ওই জন্য স্পোর্টসটা আমার কাছে একটা ধর্ম। এটা এটা হুম অনেকেই ভাবে, লোপাও এক এক সময় বলে যে তোমার
মন খারাপ হলে খেলা দেখো, বা তুমি সময় কাটানোর জন্য হয়তো খেলা দেখো, এখন টাইম আছে খেলা দেখছো, সেটা একদম নয়। আমার এটা রোজকার অভ্যেস, আমি সেখান থেকে প্রচুর জিনিস যেগুলো আমাকে, হ্যাঁ, যেগুলো আমাকে ইন্সপায়ার করে, প্রতিটা মুহূর্তে ইন্সপায়ার করে। কারেক্ট। এবং তুমি যদি দেখো মানে যে ওই যে বললাম যে একটা লিগ যে খেলাগুলো হতো, লিগের প্লাস পয়েন্টটাই ছিল সে তুমি ফুটবল লিগ যে কোনো লিগ ভাবো। এই আমি দুদিন আগে এটা দেখছিলাম, আমেরিকায় খেলা হচ্ছিল, রিয়াল মাদ্রিদ হারালো জুভেন্টাসকে 4 গোলে, 3 গোলে বোধ হয়, 3 গোলে। পরের ম্যাচই ওরা পিএসজির কাছে 4 গোল খেয়ে হেরে গেল, আবার পিএসজি আবার তারপরের ম্যাচে হেরে গেল চেলসির কাছে। তো এই যে কনস্ট্যান্ট তোমাকে কিপিং ইউ অনেস্ট, মেরুদণ্ড তোমাকে ঠিক রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে যে তুমি যদি এটাকে তুমি তোমার গানের জগতেই দেখলাম, আমি তোমার একটা বা অভিনয়ের জগতে দেখলাম একটা ছবি দারুণ হিট হয়েছে, কি তোমার একটা অ্যালবাম দারুণ হিট হয়েছে, এবার তুমি তো বললে আমি জয় সরকার শ্রীযুক্ত পদ্মবিভূষণ, হয়ে গেল, গল্প শেষ। কিন্তু তুমি যদি ভাবো যে আচ্ছা ওটাতে আমি কি কি করেছিলাম, হোয়াট হ্যাভ আই ডান কারেক্টলি, তো এবারে ওটা আমাকে রিপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট না, ঠিক রেপ্লিকেট কেন ডুপ্লিকেট নয়, তার কারণ হচ্ছে ডুপ্লিকেট ইজ বিকাম রিপিটেটিভ ক্লোন, যাকে বলে কপি হয়ে যায়। তুমি সাকসেস প্রিন্সিপাল গুলোর মধ্যে রাখলে রিদিমটা হিট করেছে, ওই গানটারই যে রিদিম, ওই রিদিমই তোমায় দিতে হবে তখন মানে নেই, বাট ইউ আর প্রেজেন্টিং অ্যানাদার রিদিমিক সং। ওকে, সো বাপের আইডি সব গানই কিন্তু আলাদা, কিন্তু সব গানই কিন্তু ঢিকচিক 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 আছে ব্যাপারটার মধ্যে, বাট দে আর ডিফারেন্ট এন্ড দে আর অল হিটস, তাই না? Everybody dance with papa, everybody dance with mama. ওরে বাবা কি হিট ছিল, মানে ইটস লাইক সেম মুভি, ডান্স এর গান ছিল। হ্যাঁ, তো এইটা সেটা তুমি তোমার খেলাতে বলো, খেলাতেও তাই হচ্ছে। অভিনয় তো শাহরুখ খান কি রান করছে, ইটস বিকজ ইউ নো হোয়াট ইজ ইয়োর ইউএসপি অ্যান্ড হোয়াট ইজ ইয়োর গুড শট। কপিল দেব চিরকাল 9/6 মেরেছে, ঋষভ পান্ত ওই শুয়ে বসে স্লিপ মারছে। সো পিপল আর কনস্ট্যান্টলি ইনোভেটিং অ্যান্ড মেকিং সামথিং অফ দেয়ার ওন। তোমার বৃষ্টি পায়ে পায়ে গানটা নিয়ে তোমার যে অনেস্টি, এই যে বারবার একটু আগে বললাম না, তোমাদের দুজনের মধ্যেই আছে একটা বেসিক অনেস্টি তোমাদের মধ্যে আছে, এইটাই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি ইউএসপি। এটা আমার কথা, সবাই তো ভালো গান গায়, সবাই তো শিখে গাচ্ছে, সবাই তো গিটার বাজাচ্ছে, বাট কার্মা অ্যান্ড বিং অনেস্ট টু ইয়োর অ্যাকচুয়াল জব। এই যে আমাকে অনেকে বলে আমার ছেলেকে আপনি একটা ক্লাবে বলে দিন না, কি আমার ছেলেকে, আমার সমসাময়িক অনেক ক্রিকেটার যারা আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, আমাকে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা দেখে, যেটা আমাকে অবাক করে। ছোট উদাহরণ দিতে হবে, সৌরাশিস লাহিড়ী 100টার উপর ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে, টেস্ট ক্রিকেট ছাড়াও সব খেলেছে। সে আমাকে পাবলিকলি বলছে যে তুমি আমাকে তুই তোকারি করবে, কিন্তু তুমি আপনি এসব বলতে যাবে না। কিন্তু দ্য ওয়ে হি সেজ, আরে কি রে তোরা, বলছে না তুমি, আমি বললাম যে বাবা আমি তো রঞ্জি ট্রফি খেলিনি বেঙ্গলের হয়ে, তুই তো 100টা খেলেছিস, তো এত সম্মান কেন আমাকে, আমি তো ধপের ক্রিকেটার। একদম ঠিক এই লিটারালি এই ল্যাঙ্গুয়েজে বলছে না আমি তো তোমার বলটা দেখেছি, চান্স পাওয়া না পাওয়া, খেলা না খেলা ডিফারেন্ট স্টোরি, বাট আই হ্যাভ সিন ইউ বোলিং, আই নো হাউ ইউ বোল। সেম উইথ লক্ষ্মীরতন শুক্লা, বলছে ভাই আপ মেরা ইন্সপিরেশন হো। আরে কেন ইন্সপিরেশন, তুই ইন্ডিয়া খেলেছিস, তুই ইনজামুল হককে আউট করেছিস, আমি তোর ইন্সপিরেশন কি করে হতে পারি? এটা হচ্ছে আমাদের স্পোর্টসের একটা সুবিধা আছে। স্পোর্টসে যখন তুমি মাঠে খেলছো না, মাঠের যে খেলোয়াড়রা মাঠে আছে তারা কিন্তু, তুমিও গানে তোমাদের গানেতেও আছে, এটা তুমি বুঝতে পারবে এই ছেলেটার মধ্যে কিন্তু স্পার্ক আছে, গলার ছোটা ভালো আছে, গিটারের আঙুলটা ফিঙ্গারিংটা কিন্তু ক্ল্যারিটি আছে, গিটার বাজালে সবসময় তো ক্ল্যারিটিতে খোঁজে। তো এটা তোমরা বুঝতে পারবে থাকলে, তেমনি আমরাও খেলার মাঠে বুঝতে পারি যে ওই ছেলে কিন্তু ভালো বল করে, উইকেট পেলো না, যেটা আমি বারবার বলি আইপিএল আমার ওটা পছন্দ হয় না, যে হাইয়েস্ট উইকেটটা টুপি দেয়, 60-70 রান দিয়ে 3টে উইকেট পেয়েছে তাকে টুপি দিচ্ছে, আর যেটা 4 ওভারে 14 রান দিয়ে টুপি দিল না, সে বাজে বল করেছে নাকি। সো এনিওয়ে দ্যাটস আইপিএল সমস্যা, বাট আমরা তো বুঝতে পারছি সেটা বল করছে, আনপ্লেয়েবল বল করছে, হেভি বল করছে। এই ছেলেটাই বেঙ্গল খেললো না, কি ইন্ডিয়া খেললো না, বা ব্যাটের থেকেও বলছি ধরো। তো সঞ্জয় দাস ইন্ডিয়া খেলেনি, দারুণ ব্যাট করতো, তারপরে সঞ্জয় দাস ইন্ডিয়া খেলছে যারা, তারা অনেকের থেকে ভালো ব্যাট করেছে, ওর সময় বলো এখনকার সময় বলো। আমরা যেটা দেখেছি সামনে থেকে আমরা বুঝতে পারছি, আমরা একদিকে যদি আজিঙ্ক্য রাহানেকে দেখি আর সঞ্জয় দাসকে দেখি মনে হবে একই তো, এ খেলেছে এ খেলেনি, এই তো তফাৎ। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার পারফরমেন্স বেসড বিজনেস, মানে প্রফেশন, যেখানে তুমি যারা অনেস্টলি, তুমি যখন বৃষ্টি পায়ে গানটা ভাবছো,
তুমি গানটার অ্যাঙ্গেল থেকে দেখছো, ওয়েন ইউ হ্যাভ সাচ আ গুড সাকসেসফুল পপুলার সিঙ্গার সিটিং নেক্সট টু ইউ 2 মিটার যাবে, 2 মিটারও না হয়তো 2 সেন্টিমিটার যাবে, সেইখান থেকে ওখান থেকে সরে এসে গানটা অন্য কাউকে দেওয়া, ইট হ্যাজ টু, এটা হচ্ছে ঈশ্বরের দান, এটা 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 হয় না গো। ছোট ছোট কারণে লোকে কম্প্রোমাইজ করে এই ছোট এই, আর দেখো নেক্সট ইজ হিস্ট্রি, এভরিবডি ইজ হ্যাপি অ্যাবাউট ইট। মানে সৌমিতাও সব জায়গায় থ্যাঙ্কফুল, লোপাদিও বেশ মজা মজার কথা বলে এটাকে ঘিরে, মধুরের সমাপনও হয়েছে, and the গান become a history part of Bengali musical industry, right? So this is the outcome. তোমার বাকিগুলো আমি ছেড়ে দিলাম, বাকি তো তোমার ক্রিয়েটিভ এক্সিলেন্সের কোনো শেষ নাই। I don't think you're getting tired also, so which is good. তো মাঠের মধ্যে ঢুকলে না একটা অন্য একটা রোমাঞ্চ হয়, সেটা বোঝানো খুব মুশকিল। সেটা যে কোনো মাঠেই, জানো তো, মানে আমি যখন প্রথম ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল দেখলাম 2018-তে, আমি গেছিলাম মস্কোতে খেলা দেখতে, ইংল্যান্ড ক্রোয়েশিয়া। আচ্ছা, এইটা আমি আমার একটা 6 দিনের ট্রিপ ছিল, এটা কি জানো তুমি? এটা নিয়ে প্রচুর জায়গায় লেখা বেরিয়েছিল। না না না, বলো 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 বলো। আমি কি করেছিলাম একবার বলি, যেহেতু হ্যাঁ বলো, 100% খেলাধুলো, গান বাজানো সবকিছু, এবং আমাদের পাগলামোর আড্ডা, এটা একদম একদম। এটা হচ্ছে যে আমি একটা রবিবার পৌঁছেছিলাম লন্ডন, ওকে, সোমবার গেছিলাম উইম্বলডনে, 4th রাউন্ডের ম্যাচ ছিল সেদিনকে। আমার কোর্ট নাম্বার 1 এর টিকিট ছিল। সেদিনকে জোকোভিচের খেলা দেখলাম প্রথম, মনফিলস এর খেলা দেখলাম, তারপরে হাচানভের খেলা দেখলাম, আরো অনেকের খেলা দেখলাম। 4th রাউন্ড মানে তো একদম টপ প্লেয়াররাই খেলছে। সেটা সোমবার। মঙ্গলবার দিনটা কিছু ছিল না, মঙ্গলবার দিন গভীর রাতে বেরিয়ে হিথ্রো থেকে ফ্লাইট ধরে বুধবার সকালে পৌঁছলাম হচ্ছে মস্কোতে পৌঁছে রাশিয়া ওয়ার্ল্ড কাপ চলছে তখন, ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া সেমিফাইনাল দেখলাম। দেখে বৃহস্পতিবার ফিরলাম, বৃহস্পতিবার আবার হিথ্রোয় নামলাম, নেমে বৃহস্পতিবার রেস্ট নিয়ে শুক্রবার উইম্বলডনে গিয়ে উইম্বলডন সেমিফাইনাল দেখলাম। ফার্স্ট সেমিফাইনাল ছিল হচ্ছে জন ইসনার আর অ্যান্ডারসনের সেমিফাইনাল, তারপরে জোকোভিচ আর রাফার সেমিফাইনাল। সেটা শুক্রবার দেখে শনিবার দেখলাম লর্ডসে ইন্ডিয়া আর ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচ ছিল। এইটা আমি সোম থেকে শনির মধ্যে করেছিলাম। রবিবারটা বাড়িতে গিয়েছিলাম, আমার সঞ্জয় দা বলে আমার এক দাদা, আমার থেকে অনেকটাই বড়, তিনি হেল্প করেছিলেন বলেই আমি পুরোটা করতে পেরেছিলাম। রবিবারটা ওনার বাড়িতে বসেই ওই ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখলাম, ফ্রান্স যেবার চ্যাম্পিয়ন হলো, আর এদিকে উইম্বলডন চ্যাম্পিয়ন হলো জোকোভিচ। সোমবার দিন ইন্ডিয়াতে ফিরলাম। এরকম একটা স্পোর্টস ট্যুর ছিল। এবং আমি এটা কি প্রসঙ্গে বলছিলাম আমি ভুলে গেছি, মানে আমি এখন মাঠে যাওয়ার একটা আলাদাই ফিল সেটা থেকে। এবার ওই যে প্রত্যেকবার উইম্বলডনে যখন ঢুকেছি প্রথম, তার যে ফিল প্রথম, ওই যে নিস্তব্ধতার মধ্যে আমার কিছু হাততালি বেজে উঠলো, সবুজ, এবং তারপরে যখন সেন্টার কোর্টে বসে সেমিফাইনাল দেখছি, ওটা ওই ফিলিংটা না বোঝানো সম্ভব নয়। তারপর যখন ওয়ার্ল্ড কাপ দেখতে ঢুকছি, অনেকক্ষণ আগে পৌঁছে গিয়ে অনেকটা হাঁটতে হয়, তো এবার সেই নানা রকম লোকে, সারা পৃথিবী থেকে লোক এসছে, তাদের মধ্যে তুমি একজন, গাইছে, তার মধ্যে আমি একজন, মানে এত মানুষের মধ্যে আমি একজন। এবং ফাইনালি গিয়ে সত্যি তবে আমাদের ওই যে বললাম, যখন তুমি বেশি এনজয় করছো কেন জানো? 3টে কারণে। একটা হচ্ছে যে প্রথমেই বললাম যে আমাদের প্রাচুর্য এখন দৈন্যতা, তো আমাদের দৈন্যতায় যেহেতু আমরা প্রাচুর্য খুঁজে নিয়েছিলাম ছোটবেলা থেকে, সেহেতু আমাদের কাছে উই নো হাউ টু সেলিব্রেট অ্যাচিভমেন্টস। আমাদের কাছে কোনো অ্যাচিভমেন্ট না অবভিয়াস না, খেটে একটা জায়গা, এই যে তুমি জায়গাটায় গেছো, এটা জন্য একটা আর্থিক বলো, সময় বলো, অনেকগুলো ফ্যাক্টর থাকে। এতগুলো ফ্যাক্টরকে একত্রিত করে তুমি এমন সুন্দর করে প্ল্যান করেছে 3টে খেলা, ওয়ার্ল্ডের লিডিং স্পোর্টস, এই ফিলটা, এই যে মানে পিলগ্রিমেজের মতো, যে একসঙ্গে গয়া কাশী। একদম তুমি একদম ঠিক কথাটা বললে। আমার ওই ফিলিংটাই হয়েছে, আমার মনে হয়েছে আমি কোনো তীর্থস্থানে ঢুকছি। কারেক্ট। আমার একটা খুব মানে আমি
মানে পাহাড়ে যাই, ট্রেক করতে যাই ভীষণ, মানে এবার সেখানে গিয়েও কোথাও গেলে বা কোনো মন্দিরে গেলে, কোনো চার্চ বা কোনো মস্কে গেলে, আমার যেখানে বহু বছরের ইতিহাস রয়েছে এবং একটা ফিলিং পাওয়া যায়, কিছু একটা ভেতরে মনে হয় যে কিছু একটা শক্তি আছে এখানে, আমার এই জায়গাগুলোতে গিয়েও কিন্তু আমার একই রকম ফিলিং হয়েছে। আমার একই ফিলিং হয়েছে যে এইখানে আমার মনে হয়েছে যে এটা একটা শক্তিস্থল, এখানে এমন এমন খেলা হয়েছে। এই যে 2022-এ আবার ইয়েতে গেলাম, দোহাতে গেলাম, দুখানে সেমিফাইনাল দেখলাম, সেখানেও সেটা যখন মানে, এবং পরে যখন সেটাকে ভাবি যে এটা আমি কোথায় গেছিলাম, মানে কি দেখে এলাম, মানে এটা অবশ্যই এটা একটা সাংঘাতিক, মানে শুধু পজিটিভিটি না, এটা একটা পুণ্যের ফল আমার মনে হয়, যদি কর্মফল কিছু বলে তাহলে সেটা। এবং আমি ফ্রেঞ্চ ওপেন ফাইনালও দেখেছি। ফ্রেঞ্চ ওপেন ফাইনালে রাফা চ্যাম্পিয়ন হলো, আমি ক্লে কোর্টে সম্রাটকে ক্লে কোর্টে দেখেছি, সেটা মানে সেইটা না ভাষায় প্রকাশ করা মুশকিল, যে সেই অনুভূতিটা কি। এবং তুমি যদি মানে আমি যখন যদি ধর্মীয় ভাবে ভাবি, আমি যখন জগন্নাথ মন্দিরে গিয়ে দাঁড়াচ্ছি, তখন যে জগন্নাথ ধাম, এটা একটা ধাম। আমি যখন ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দাঁড়াচ্ছি বা কালীঘাটে গিয়ে দাঁড়াচ্ছি, তখন এটা একটা ধাম। তো ওই যে ধাম ফিলিংটা, ওইটা কিন্তু অন্য কোনো জায়গায় তুমি পাবে না, অন্য আর 5টা মন্দিরে গেলেও পাবে না, কারণ ওটার ওয়েটেজটা এমন আছে। সো ইউ আর নট গোয়িং দ্যাট টু জাস্ট ওয়াচ আর টেনিস গেম, ইউ আর নট গোয়িং দ্যাট টু জাস্ট ওয়াচ আর রাফেল নাডাল। এই যে সংমিশ্রণটা, মানে তুমি যদি রাফেল নাডালকে কোনো বাড়ির বিয়ে বাড়িতে আসলে দেখো, একটা হ্যান্ডশেক করে বেরিয়ে যাবে, আচ্ছা তখন তুমি চেহারা কেন্দ্রিক ভাবে ভাবছো, স্কিল কেন্দ্রিক না, আচ্ছা যতটা লম্বা ভেবে অতটা লম্বা না, বা যা ভেবে তার থেকে বেশি লম্বা, এই হ্যান্ডশেক করে বেরিয়ে গেলে। কিন্তু যখন তুমি ওকে দিচ্ছ, তখন নিজের কাছ থেকে অ্যাকমপ্লিশমেন্টে যেটা বললে ফিলিংটা হয়, যে আমি এই দমদম গোড়াবাজারে যে ছেলেটা হাফ প্যান্ট পরে মা মুখে খাবার গুঁজে দিচ্ছে ছুটছি সেন্ট্রাল জেলের মাঠে, এগুলো মাঠে, হ্যাঁ এই ঠিক নাই ওই ঠিক নাই, সাইকেলের চেন পড়ে গেলে সেটা সারাবার সময় পাচ্ছি না, সেই লোকটা আজকে তখন টিভিতে, কবে টিভি বাড়িতে আসবে, সেই টিভিতে আমি একটু খেলা দেখবো, তার মধ্যে একটু উইম্বলডন দেখতে পেলাম, টুকুস খেলা হচ্ছে, সাদা কালো সবকিছুই, সেই লোকটা গেটস ট্রান্সপোর্টেড অ্যান্ড গেট ড্রপড ইন দ্য মিডল অফ উইম্বলডন, সেন্টার কোর্টে বসে খেলা দেখছে, লাইভ দেখছে, সেখানে যখন খেলার আওয়াজ চলছে, টক টাক টক আওয়াজ, সবাই নীরব চুপচাপ, কোনো কথা নেই, যেই পয়েন্টটা হারালো বা পয়েন্টটা পেলো, তখন একটা হাততালি হলো, হর্ষধ্বনি হলো, তুমিও তার মধ্যে হর্ষধ্বনি দিয়ে উঠলে, আবার সবাই সভ্যবদ্ধ হলো, সাইলেন্স, কোয়াইট প্লিজ, খেলা শুরু হয়ে গেল। আবার এইখান থেকে আবার ট্রান্সপোর্ট পরের দিনে দুটো কাছে মস্কোতে, সেখানে কোনো কোয়াইট প্লিজের ব্যাপারই নাই, শুধু শাউট প্লিজ। এবং সেটা কি বিশ্বের শ্রেষ্ঠতম ফুটবল প্রতিযোগিতা, এই পাড়ার গোলাবাজারের মাঠের খেলার থেকে একবারে ট্রান্সপোর্টেড টু বিশ্বের শ্রেষ্ঠ খেলা, কি ট্রানজিশন, বুঝতে পারছো? এবং এই যাওয়ার পথে তুমি নেহেরু কাপটা হয়ে গেলে, তুমি কলকাতা ফুটবলের মাঠ হয়ে গেলে, এই যে জার্নিটা যারা এনজয় করতে পারছে না, যারা বাসে কখনো ঝোলেনি, তারা বন্দে ভারতটা কত বুঝতে পারবে না, তাদের কাছে বন্দে ভারতটা এসি ট্রেন। কিন্তু যারা ট্রেনে ঝুলে গেছে, যারা বনগা, তোমাদের লাইনটা, বনগা লাইনে যখন আসতে গন্ধের মধ্যে ট্রেনে উঠতে হয়েছে আমাদের, তখন আমরা বুঝি যে উল্টোডাঙ্গা যে ভিড়টা আসছে, কিভাবে হ্যান্ডেল করছি না করছি। এইটার পর যখন তুমি একটা এসি 3 টায়ারেও উঠবে, তখন মনে হবে ভাই অনেক শান্তি, বিকজ ইউ হ্যাভ গন থ্রু দ্য হার্ডশিপ, অ্যান্ড দ্যাট ইজ দ্য মিনিং অফ লাইফ, টু এনজয় অ্যান্ড সেলিব্রেট ইউর স্মল সাকসেসেস। আমার একটা ফিলিং হচ্ছে, ছোট্ট এক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে আমি যখন প্রথম মোহনবাগান মাঠে বল করতে গেছি, আমার সেকেন্ড ডে অফ ইন মোহনবাগান মাঠ, তো তখন আমি নেটে বল করা হবে, আমাদের তখন দুপুরবেলায় প্র্যাকটিস শুরু হয়, একটু বেলার দিক করে প্র্যাকটিস শুরু হতো, ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বোধ হয় দুপুর বিকেল নাগাদ, না হ্যাঁ দুপুর নাগাদ 1টা-1.5টা নাগাদ শুরু হতো প্র্যাকটিসটা, আফটার লাঞ্চ। তো সকালবেলায় মানে ফুটবলের প্র্যাকটিসটা হয়ে গেছে, তো আমাকে ওই তখন ক্লাবের মেসেজ ছিল গোবিন্দ নস্কর, তো গোবিন্দ এসে বললো যে এই তোরা এখন নেমে পড়, খুব আমার সাথে খুব মাইডিয়ার সম্পর্ক ছিল, আমার তখন ইয়াং ছেলে, বাচ্চা ছেলে আমরা, তো আমাদের তখন ভালো টিম, অরুণ লাল, শ্রীকান্ত কল্যাণী, গুড টিম আমাদের। তো আমি আল্লাহ ক্যাপ্টেন্সিতে খেলেছি তখন ওটা দিয়ে। তারপরে হঠাৎ দেখি আমরা ম্যাটে, আমরা তখন নেট লাগানো হয়ে গেছে, আমরা একটু বল টল করছি, সৌমিত্র ছিল, আমি ছিলাম, সুবিধা ছিল বোধ হয়, করে বলটা হচ্ছে, হঠাৎ একজন চলে এলেন, একটি দীর্ঘকায় দেহি, বিরাট তার চেহারা, ভারী গলা, বলছে আই ওয়ান্ট টু ব্যাট। কি রে, কে তুই, ব্যাট করবি মানে? ঘুরে দেখছি চিমাওকেরি চলে এলো, ব্যাট করবে, আরে পাগল নাকি?
কেসটা কি হয়েছে, একে কিছুতেই বোঝাতে পারছি না যে ফুটবলটাই তোর খেলা। আমরা তো জানি না যে ফুটবলটাই তোর খেলা, এটা করিস না। দিয়ে তারপরে ওকে ও প্যাড না না ও সিরিয়াস, ও সব মানে না, সবাই কেউ শুনছে না। আমরা ভাগ্যিস 4 জন ছিলাম, তখনও সিনিয়ররা ঢোকেনি, আমরা বাচ্চারা ছিলাম, মানে ইয়াং বাচ্চারা ছিলাম। দিয়ে প্যাড পরে নিল গো, প্যাড পরে নিয়ে নেটে চলে গেল। আমি সুমিত কি করি বলতো, একে বল করলে তো যদি লেগে যায় গুরু, মানে মন মান কানা হয়ে যাবে তো, যদি চিমাওকারই বল আহত, কিসের আহত হয়েছে ক্রিকেট খেলে। আমাকে সবাই গালাগালি দেবে, তুই একটা ক্রিকেটার হয়ে তোকে বল করবি কেন, ও বল দিতে বল করবি। আমি দেখতে পাচ্ছি সবাইকার মুখগুলো, দীপঙ্কর হাজরা, অঞ্জন মিত্র, গেলাম শেষ খবর। দিয়ে আমি না আস্তে করে একটা বল, আচ্ছা কি হয় বল না আস্তে করে করা যায় না, যারা জোরে বল করে করা যায় একদম, আস্তে হয় না, বললাম যে বলটা গিয়ে পৌঁছবে না, হয়তো এলোমেলো বল হবে। তো এনিওয়ে ফার্স্ট বলটা হয়েছে মিস, পরের বলটা খেয়েছে ইনার থাইতে, বুঝছো, পাট করে গিয়ে লেগেছে, করে উঠছে, গেল শেষ, আমার ক্যারিয়ার ডুম। কালকে কাগজে হেডলাইন্স, আমি শেষ। মানে একসঙ্গে না পুরো হুড় করে এলো। ইট ইজ ভেরি গুড লাক যে ওর ভালো লেগেছিল বলে ও বুঝেছে যে এটা আমার দ্বারা হবে না, ও আর পরে খেলেনি, কিন্তু সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ মান, থ্যাংক ইউ, দ্যাট হার্টস। মানে আমি গোবিন্দদাকে কি বললাম, গোবিন্দদা যে ভয়টা করছে সেটাই হয়েছে, ও কিন্তু পায়ে লেগেছে, পেটে ফুটে না, পা, যে পায়ে ও কালকে পাঞ্চ করবে গোলে। তো সঙ্গে সঙ্গে ম্যাসাজ ফ্যাসাজ করেছে। আমরা আসতেই বল করেছি খুব জোরে, মানে যেটা ফুল রান আপ একটা 26 বছর ছেলে যে পেসে বল করবে সেটা তো না, আমি 130-35 বল করবো না তো, কিন্তু তাতেও যে লেগেছে। এই সিচুয়েশনটা আমি এমন পড়ে গেছিলাম মোহনবাগান ক্লাবে, আমার ভীষণ 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 রকম মনে পড়ে যে কতটা কানের পাশ দিয়ে গুলিটা গেছে। ও যদি লেগে যেত, সামনে ডার্বি ফার্বি ছিল, সিরিয়াস খেলা ছিল বলো, সকালবেলা তুমি পুরো কেস খেয়ে যেতে। থ্যাংক ইউ আপ থেকে ফোকাস করে। আরেকটা ফিলিং হচ্ছে যখন তুমি ড্রেস চেঞ্জ করছো, তখন আমরা মাঠেই মানে ড্রেসিং রুমে চেঞ্জ করতাম। ড্রেসিং রুমে ওই যে পুরোনো কাঠগুলো পুরোনো হয়ে যায়, ডার্ক চকলেট কালারের পলিশের মতো হয়ে যায়, মানে বসে বসে বা টাইম একদম মানে মসৃণ হয়ে যায় ইয়েগুলো, এবং ডার্ক চকলেট কালারের ইয়েগুলো হয়ে গেছে তো বসার জায়গাগুলো। তো ওপরে দেখছি আইএফএ শিল্ডের ছবি, মানে আইএফএ শিল্ডটা রয়েছে, অন্যান্য ট্রফিগুলো রয়েছে, ওপরে সব মহান ফুটবলারদের সব ছবি। তখন মনে হচ্ছে যে এই মাঠে আমি পয়সা দিয়ে টিকিট কেটে দেখেছি, মাউন্টেড পুলিশের মার খাওয়ার ভয়ে টুক করে উঠে গেছি, এই হয়েছে সেই হয়েছে, কত রকম হিস্ট্রি। তারপর দুপুর 3:30 সময় রেডিওতে বসে আছি কখন মোহনবাগান ভার্সেস কুমোরটুলি খেলা হবে, তারপর মনাদার প্রথম খেলতে আসা, 1 টাকা নিয়ে মোহনবাগানে খেলতে আসা, এগুলো সব দেখেছি। আর সেই মাঠে আমি খেলতে নামছি, মানে খেলতে যাচ্ছি, ড্রেসিং রুমে আমি বসে আছি অ্যাজ এ প্লেয়ার। ইটস, এই যে তুমি বললে না, এটা ফিলিং, ইটস হোয়াট, একটা কাঠ, তো একটা কাঠ, একটা রুম, বসে আছি, তো কি এমন তোর ব্যাপার। কিন্তু ইতিহাস দ্যাট কামস উইথ যে ওইটাই তো আসে, মানে লর্ডসে গিয়েও এইটা আমার মনে হয় যে লর্ডসে আমি সিটটা পেয়েছিলাম প্রেস বক্সের জাস্ট নিচের ব্লকটাতে, আর উল্টো দিকে ব্যালকনিটা দেখছি, লর্ডসের সেই বিখ্যাত ব্যালকনি। আমি শুধু কপিল দেবকে দেখতে পাচ্ছি, কাপটা নিয়ে দাঁড়িয়ে আছেন, ও মনে হচ্ছে চোখের সামনে, একদম একদম সেই জায়গাটা মিলিয়ে নেওয়ার পালা একদম। এবং তারপরে ক্লাইভ লয়েডকে খুব ক্লোজলি দেখলাম, ওই পাশেই যে ছোট একটা গ্রাউন্ড আছে না, যেখানে স্ক্রিন লাগানো থাকে, ওখানেও প্রচুর খেলা দেখে। ওখানে লাঞ্চ করতে গেলাম, তখন ক্লাইভ লয়েড খুব সাধারণ ভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন। মানে আমি লর্ডসটাও আমার কাছে একটা দারুণ, মানে সাংঘাতিক একটা ওইরকম অনুভূতি ছিল, যে অনুভূতিটার কথা তুমি বললে আর কি। না তো ওই, আচ্ছা এবারে তোমার প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, বিকজ অফ টাইম। আমরা শোনো, গান বাজনার কথা আর বেশি না, আমার খেলার কথাই বলো, পছন্দ করছি। আমি চেষ্টা করছি গানের দিকে তোমাকে নিয়ে যেতে, তাহলে তুমি জোর করে চেষ্টা করো না। তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো, তোমার যদি কোনো সাম কোয়েশ্চেন দ্যাট ইউ থিংক ইউ ক্যান আস্ক, whether it's Australia, ক্রিকেট, যাই কিছু, it doesn't matter. আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে খেলোয়াড়রা কি খুব সংস্কারাচ্ছন্ন হয়? অনেকে আমি জানি যে খুব সংস্কারাচ্ছন্ন, যে এই একটা জায়গাতে বসে থাকবো, বা একই জামা বারবার পরবো, বা খেলার দিন সকালবেলা উঠে ঠিক এইটা করবো, এরকম থেকে যেটা কমন সংস্কার না, কমন সংস্কার যেটা সকলের আছে, স্টিভ স্মিথের আছে, সচিনের আছে, কমন সংস্কার, সেটা হচ্ছে ব্যাট। ওই ওদের ব্যাগে 6টা 7টা 8টা ব্যাগ থাকতে পারে, কিন্তু স্টিভেন স্মিথ নোজ কি আমি এই ব্যাটটা দেবে, টেপ বাঁধা ব্যাটে ব্যাট করে ওরা, কেউ ব্র্যান্ড নিউ ব্যাট নিয়ে। হ্যাঁ তুমি বলতে পারো নকিং এর ব্যাপার থাকে, নকটা
ওরা যে লেভেলটা খেলে সেখানে অলরেডি নকড ব্যাটই দেওয়া হয় ওদেরকে, নক ফক করে রেডি করে এই নিন স্যার আপনার ব্যাট, এবং সেটা আবার টেস্ট ফেস করেই আনে। ওইটা নিয়ে আসে হচ্ছে লেভেল 2 এর জন্য, লেভেল 3 এর জন্য। মানে যখন ও খেলতে যাবে মাঠে তখন ও যাবে হচ্ছে আগের যে ম্যাচটা সেঞ্চুরি করেছিল ওই ব্যাটটা দিয়ে, ওই ব্যাটটা নিয়েই যাবে। এই ব্যাট যদি ভেঙে যায় বা ওর সেঞ্চুরি যখন হয়ে যাবে, এবার বলবে ওরে মাররে, এবার মারতে যেতে হবে বা সাম ডিমান্ড কামস, যেখানে ওই ব্যাটটাকে ও এই নয় যে ব্যাটটা দিয়ে 4-6 মারতে পারবে না, তাদের নিতই না, কিন্তু ওই ব্যাটটাকে না আলতাবড়ি চালাবো তো এবার আলতাবড়ি চালাতে গেলে আমাকে ওই ব্যাটটা যদি নষ্ট হয়ে যায়, না তাহলে ব্যাট নাম্বার 2 টাকে বার কর, ওই জন্য ব্যাটটা চেঞ্জ করে ওরা, তখন ওই ব্যাটটাকে রেখে দেয়, চেঞ্জ করে। এটা গেলে একটা। তারপর হচ্ছে বাকিগুলো হচ্ছে হারকাতে, যেটা ওরা মাঠে গিয়ে করে। যেমন কেউ শ্রীকান্ত যেমন ব্যাট ঘোরাতো, জয়সূর্যা 7 বার বোধহয় এদিক ওদিক করে মার্ক করার পর করতো। এগুলো প্রত্যেকটা থাকে। ধোনির যেমন গ্লাভস খুলে গ্লাভস পরা, সচিনের যেমন থাইটাকে এরকম ঢুকে গিয়ে এরকম ভাবে একবার চেস্ট করা, মানে এগুলো হচ্ছে ওদের ফিজিক্যাল ব্যাপার। তো এগুলো থাকে। তারপরে কোন পায়ে আগে বল করতে যাব, মানে যখন বোলার বল করতে যাচ্ছে ফার্স্ট পাটা কোনটা পড়বে, লেফট ফুট ফার্স্ট না রাইট ফুট ফার্স্ট, এগুলো দেখে। বল আর সেরকম কিছু করে না। আর হচ্ছে তোমার ধরো দেখো ফ্রম সংস্কার, ইনফ্যাক্ট আমি পুরোটা ক্রিকেটটা নিয়ে বললাম, ফুটবলটা আমি বলতে পারবো না খুব একটা, মানে আমি ফুটবলারদের সঙ্গে তো ওই লেভেলে মিশে যাদের ক্রিকেটের সঙ্গে মিশেছি, কারণ আই হ্যাভ বিন উইথ লট অফ গুড গ্রেট ক্রিকেটার্স। আর অস্ট্রেলিয়াতে আমি একটা জিনিস দেখেছি যেটা আমার মনে হয় আমাদের দেশের সঙ্গে আমাদের সব থেকে বড় ডিফারেন্স যেটা হয়ে যাচ্ছে ক্রিকেটে, এবং তোমার হয়তো মিউজিকেও হবে হয়তো, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ানা না রেজাল্ট থেকে ব্যাক ক্যালকুলেট করে প্র্যাকটিসটা করে। আমরা রেজাল্টটাকে নিয়ে যাই প্র্যাকটিসটাকে নিয়ে যাই টুয়ার্ডস রেজাল্ট। এটা করলে ওটা হওয়া উচিত, ওটা হচ্ছে এইটা চাই, তাহলে এইটা পেতে গেলে কি করতে হবে, এইটা করতে হবে। আই উইল এক্সপ্লেইন টু ইউ, ভেরি ইজি এক্সপ্লেনেশন। অস্ট্রেলিয়াতে দেখে যে আমাকে গ্যাপে রান বল ফেলতে হবে, আমাকে যখন মারতে হবে আমাকে গ্যাপে মারতে হবে, আমাকে বাউন্ডারিতে বল গেলে আমাকে 2 রান নিতে হবে। তোমার যখনই তুমি যদি প্লারা ক্রিকেট একাডেমিতে যাও, 5 থিংস দে ফোকাস অন। একটা হচ্ছে এই তো সামনে পা যাচ্ছে না, পেছনে পা যাচ্ছে না, মাথা উঠে গেল তো শট মারার সময়, কিরে তোর এই যে কতটা কপি বুক ওকে কারেক্ট করা যাচ্ছে এইদিকে মন দিচ্ছে। এবার তুমি আমার একটা কালকে ভিডিও চলে যাও, পরশু ভিডিও চলে যাও, এখানে আমি প্র্যাকটিস করছি, এখানে আমার তো এখানে এখন ডিএনএ তে অসি চলে এসছে আনফরচুনেটলি, তো বা ফরচুনেটলি। তো সেটা হচ্ছে যে ওরা কি করবে, ওরা বলে দেবে যে শোন ভাই, তোর একটা কাভার আছে, একটা মিড অফ আছে, একটা পয়েন্ট আছে, একটা মিড উইকেট আছে, একটা স্কোয়ার লেগ আছে, এবার তুই আমাকে নেক্সট 5টা বলে 12টা রান করে দেখা, কি 16টা রান করে দেখা, ইত্যাদি। ওই ছেলেটা বলে করবে, দ্যাট ইজ দেয়ার প্র্যাকটিস। ওরা বলে করে, ওদের বলে আচ্ছা এই যে বলটা করবো না, এটা এক্সট্রা কাভার, আর কাভারে মিড অফের মাঝখান দিয়ে মারতে হবে, ওকে, আই ডোন্ট কেয়ার। তুমি দেখবে ওরা উইয়ার্ড শট মানে না, অনেক নানা রকম লাফিয়ে টাফিয়ে এই ওই সেই ট্রাভিসের চুইংগাম খেতে মারছে কেন, বিকজ এর ট্রেনিং সিস্টেমে এগুলো ইনভলভ আছে। ওরা কোনো ইমোশনালি ভাবেই না, ওদেরকে ইমোশন নাই, মানুষ নয় তা নয়, কিন্তু দে হ্যাভ গন থ্রু আ ডিফারেন্ট ইমোশনাল, ওদের কোনো ইমোশনাল ডিস্ট্রাকশন নেই, কোনো কনসিকুয়েন্সের ভয় নেই, কোনো এই চলে যাবে ওই চলে। আমাদের যে বললাম প্রাপ্তিতে দৈন্যতা বেড়েছে, আমাদের হচ্ছে এই রে আমার স্পন্সরশিপ চলে যেতে পারে, এই রে আমি বাদ পড়ে যেতে পারি, এই রে আমার এই এতগুলো এই রে আছে, এই রে ট্রোল হতে পারি, আমার ফলোয়ার কমে যেতে পারে। এগুলো তো এদের প্যাকেজ নেই। যে জন্য ওয়ার্ল্ড কাপ জিতে আসার পর এরপরে 5টা লোক ছিল, 5টার মধ্যে 4টে ভারতীয় ছিল যখন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতে এলো, বিকজ দে ডোন্ট গেট ওভার সেলিব্রেটেড, দে গেট অ্যাকনোলেজ, দে গেট সেলিব্রেটেড। একদিন ডাকা হবে, সেদিনকে সবাই আসবে, তাদের আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধবরা আসবে, আমরা জনসাধারণ যেতে পারি। ইটস ভেরি ডাউন টু আর্থ সিম্পল একটা ব্যাপার। এইবারে ওরা যেটা করছে, ওদের ট্রেনিং গুলো হচ্ছে ম্যাচের অনুযায়ী ট্রেনিং। অর্থাৎ ওরা বলছে আজকে তোমার ছেলেকে যদি শেখায় আমি ব্যাট, ওকে তোমার একাডেমি কি বলছে যে কাভারের বাইরে বল তুই ড্রাইভ কর, ও ড্রাইভ করছে। এইবারে ও তো কারেক্ট ড্রাইভ করছে, এভরিবডি ইজ হ্যাপি, পুরো একাডেমি হ্যাপি, সেটা ড্রাইভ করে দেখেছিস, দেখ রকেট ড্রাইভ, এই নিয়ে তুমি হ্যাপি হয়ে গেল। এইবার মাঠে গিয়ে কি হলো দাদা ভাই, মাঠে গিয়ে আমি তোমার ওটা কাভার ড্রাইভ করলো, 4টে রান পেলো, সবাই খুব খুশি, দেখেছিস কিরকম কাজে এসছে, ব্যাস এই ব্যাস চলো কি করলো, একটা শর্ট কাভার রেখে দিল। এটা কোহলি এবার কতবার হয়েছে, একটা শর্ট কাভার রেখে দিল, একটা পয়েন্ট রাখলো, একটা মিড অফ রাখলো, একটা ডিপ কাভার রাখলো, মানে সুইপার কাভার রাখলো, তুই খেল। এ কি রে, যাই মারছি হাতে। এইবার নাও ইউ উইল বি থিঙ্কিং অফ হাউ আই ক্যান গেট, না তাকে ওপর দিয়ে মারবো, ওপর দিয়ে বেশি জোরে মারলে সুইপার কাভারের কাছে ক্যাচ,
নিচে মারলে গ্যাপ পাচ্ছ না, কেন কাকা তুমি তো আটকে গেলে? কারণ তোমার আর কোনো শট তুমি খেলোই নি। আর অস্ট্রেলিয়া যখন বাচ্চাগুলোকে ট্রেনিং দেওয়াচ্ছে, ওরা বলছে ওকে 5টা বল অফ স্টাম্পের বাইরে, কভার ড্রাইভ দেখি ভাই, কভার ড্রাইভ 5টা বল অফ স্টাম্পের বাইরে, মিড উইকেটে মারো দেখি তো। ওরা তখন প্র্যাকটিসটা করে, ওরা অফ স্টাম্পের বাইরের বলটাকে কখনো কভার ড্রাইভ করছে, কখনো ফ্লিক করছে, এরা স্টিভেন স্মিথ করছে। এবারে কারোর হয়তো ওই শটটা আসছে না, ভালো নেই, তাকে বলে তুই সাফল করে যাবে না। আমি আই ডোন্ট কেয়ার, অফ স্টাম্পের বলটা তোমাকে এখন মিড উইকেটে মারতে হবে, ওয়েদার তুমি দাঁড়িয়ে হাতের রিস্টে মারবে নাকি তুমি সাফল করে অফ স্টাম্পের বাইরে চলে গিয়ে এরকম অন ড্রাইভ করে মারবে। আই ডোন্ট কেয়ার ভাই, আই ডোন্ট কেয়ার, শব্দটা বলে এখানে আই ডোন্ট কেয়ার। ওদের কাছে প্রাইমারি হচ্ছে যে ইউ হ্যাভ টু প্লে দ্য বল অন দ্য লেগ সাইড অ্যান্ড মিডল অফ দ্য ব্যাটে খেলতে হবে। এই ব্যাট চাঁদ থেকে এলো কি থার্ড স্ট্রিপ থেকে এলো কি কালি থেকে এলো, দে ডোন্ট কেয়ার, বিকজ রেজাল্ট ওরিয়েন্টেড। তুমি যখন ওই মানে ইনকারেক্ট ওয়েতে এসে যদি তোমার বল প্রত্যেকবারই মিডলিং হয়, তাহলে ভগবান দত্ত আশীর্বাদ তোমার, এটা মেনে না। আজহারউদ্দিন যে কারাক করে মারতো, এটা দরকার নেই, সবাই তো আমার মেরে খেলেনি, কিন্তু লোকটা 8,000-9,000 রান করে চলে গেছে। ইন্ডিয়া তো খেলেছে, সেঞ্চুরি ফেঞ্চুরি তো করেছে টেস্ট লেভেলে। সো সামটাইমস ইউ হ্যাভ টু বি ওই রেজাল্ট ওরিয়েন্টেড। তুমি যদি তুমি ধরো এই যে তোমার ইন্ডাস্ট্রিতে, মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা ছেলে মিউজিশিয়ান হবে, শুধু উইশ লিস্টেই বসে আছে, কোনো গোল লিস্ট নাই, কিন্তু কোনো ট্র্যাক নাই, কোনো প্ল্যানিং নাই, আমি এটা পারি না, আমার দ্বারা এগুলো হবে না, তারা যদি হোস্ট না, এবার কমপ্লেন করবে সবাই তো জালিবাজি করে করে বেরিয়ে যাচ্ছে, আমার তো ভালো পিয়ার নেই। সেটা ভীষণ আছে, সেটা ভীষণ আছে। You have to be like Roman, you don't have to be dishonest, but you have to be sharp, you have to be, এবার তুই যদি নিজে না পারো, তাহলে then you employ people, unfortunately you give people who can do that for you because it is required. প্রফেশনাল জায়গাতে আমাদের মুশকিলটা হচ্ছে, আমরা প্রফেশনাল শব্দটা, পেশাদারি শব্দটা দেখি হচ্ছে টাকার অ্যাঙ্গেল থেকে, যে আমি গান গেয়ে টাকা পাচ্ছি, দেন আমার প্রফেশনাল সিঙ্গার, আমি খেলে টাকা পাচ্ছি, আমার প্রফেশনাল ক্রিকেটার না। প্রফেশনাল সিঙ্গারটা হচ্ছে কে, যে প্রোগ্রামের আগে মানে প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করছে, যে টাইমে প্রোগ্রামে পৌঁছে যাচ্ছে, এইগুলো যদি তুমি করতে পারো, তোমার সুনামি তো হয়ে যাবে। এই অমিতাভ বচ্চন লেটে আসে না, কল টাইম যা দেবে হি ইজ অলওয়েজ বিফোর কল টাইম, তাহলে এটা তো ইন্ডাস্ট্রিতে সুনাম হয়েছে। এটা অমিতাভ বচ্চন কিন্তু খেটে করেছে, গোড়ার দিকে ছিল না, কিন্তু খেটে করেছে, তাহলে এই সুনামটা হয়ে গেছে। এই সুনামটা করার জন্য অমিতাভ বচ্চনকে পয়সা খরচ করতে হয়নি, ইটস আ বিহেভিয়ারিয়াল অ্যাডভার্টিজমেন্ট হি হ্যাজ ডান। যে একে এ কিন্তু গোবিন্দালয় 2-3 ঘন্টা বাদে আসবে, এ কিন্তু শেখার সুমান না, মানে এক্সাম্পল দিয়ে বলছি যে এদের বদনাম আছে যে কাম লেট। দিস গাই ডিসপাইট বিং অমিতাভ বচ্চন হি কামস অন টাইম। অমিতাভ বচ্চন এটা কিন্তু ন্যাচারাল নাও হতে পারে, ইন্ডাস্ট্রির জন্যই হয়তো এই ব্যবহার তৈরি করেছে, বাট করেছে। তো সেইটাই আমাদের, মানে তুমি সবাই তোমাকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে তানসেন বানিয়ে দেবে, আর তুমি গিয়ে সবাই এআর রহমান হয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে যাবে, এই হবে না। ইউ উইল মেক গুড মিউজিক বাট ইউ মে নট বি সাকসেসফুল। আর তারপরে কি হবে, তুমি এই নিজেকে এই সেলফ অ্যানালিসিস না করে, জয় সরকার কি করে হলো, নচিকেতা কি করে হলো, ও কি করে হলো, সে কি করে হলো, এই নিয়ে তুমি বসে গেলে, ও তো ওইভাবে হয়েছে, ও বা ও যাকে ও তো ওখানে ওই করে এই করছো তুই। ইটস জাস্ট এটা, এই ব্লেম গেমের খেলাটা না বন্ধ করতে হবে। এটা বাঙালিদের একটা, ভারতীয়দের তো আছেই, বাঙালিদের একটু বেশি, বাঙালিদের বেশি বঞ্চনার শিকার, আমি বঞ্চনার শিকার। এই যে তাহলে তুমি হচ্ছে বিগেস্ট এক্সাম্পল উইচ পিপল ক্যান লার্ন ফ্রম, যে ইউ ডোন্ট নিড আ ফ্ল্যাশি ব্যাকগ্রাউন্ড। ইয়েস, তোমার হয়তো বাড়িতে সঙ্গীত চর্চা ছিল ইত্যাদি, বাট ইউ স্টিল ক্যান ফাইট ইট আউট অ্যান্ড প্রফেশনালি সাকসেসফুল হয়ে তোমার প্যাশন মিউজিক, তোমার প্যাশন স্পোর্টস, এই যে তুমি খেলাগুলো দেখতে গিয়েছিলে, দ্যাট ইজ আ ম্যাসিভ অ্যাচিভমেন্ট, যেখানে তুমি তোমার মিউজিক্যাল স্কিল অ্যান্ড কোয়ালিটিকে ইউজ করে, আমরা বলি না যে ইউ আর্ন আ লিভিং টু লিভ, তো এগুলো তোমার লিভের অঙ্গ। মিউজিক ইজ আ পার্ট অফ ইউর প্যাশন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ইউ হ্যাভ চোজেন মিউজিক টু গিভ ইউ দ্য লিভিং, and what is that living paying for is a life, and what is that life? Could be trekking, could be Palamoy jungle, could be coffee খাওয়া somewhere, could be World Cup দেখা মাঠে বসে। সো না, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোমার সঙ্গে কথা বলে আমার চোখের সামনে না পুরো টিভি দেখলাম বসে বসে, বুঝলে একদম। আর কি জানো তো, আমরা যেহেতু সেম জেনারেশন, সেম এজ গ্রুপ, আমাদের একটু নস্টালজিয়ায় আক্রান্ত হওয়াটা এবার আস্তে আস্তে বাড়বে, জানো তো, যেটা অলরেডি আমরা হচ্ছি, যেহেতু বলে কথা 50+।
ফলে আমাদের গল্প শেষ হবে না, আর এত কমন জায়গা রয়েছে, তুমিও যখন হ্যাঁ বলছো আমি শুনছি, আমি যখন বলছি তুমি শুনছো, প্রতিটা মুহূর্তে রিলেট করতে পারছো, And চোখে চোখে সবকিছু দেখতে রিলেট পাচ্ছি করতে পারছো, ইভেন যে চোখের প্লেয়ার সামনে গুলোর দেখতে নাম পাচ্ছো। বলছো, মানে পাসারেলা থেকে হ্যাঁ শুরু করে মারাদোনা, কি ওদিকে তোমার রসি আলতোবেলি, ওদিকে আবার তুমি জিদানে চলে গেলাম, ওদিকে আবার চলে গেলাম রাফায়েল নাদাল, সেখান থেকে চলে এলাম বলরাম চৌধুরী আর মিহির বোস। And এগুলো সব আমাদের সমসাময়িক তো। আর এই বিচরণ যে এক্সট্রিমিটিস আমাদের, মানে তুমি যেটা বললাম ক্লাব লিগ থেকে ওয়ার্ল্ড কাপ বা গোলাবাজার থেকে ওয়ার্ল্ড কাপ ধরে নাও, এই এক্সট্রিমিটিসটাই আমাদের অ্যাসেট গো, এটা আমাদের অ্যাসেট যে উই হ্যাভ রিয়েলি গন থ্রু। আমরা কিন্তু বাড়িতে টিভি নেই থেকে হাতে ল্যাপটপ অব্দি, আইপ্যাড অব্দি এসছি বা একদম একদম, আমরা আমাদের জেনারেশন সব থেকে বেশি চেঞ্জেস দেখেছে, ওই জন্য আমাদের অনেক, হ্যাঁ আমরা সারাক্ষণ শেপ চেঞ্জ করতে করতে যাচ্ছি, অনেকে পারছে না, অনেকে পারে না, কিন্তু আমরা যে এতটা অব্দি পারছি সেটা অনেকটা। কিন্তু আমরা ভাবো আমরা যে অবস্থায় শুরু করেছিলাম খেলাধুলো, তোমার খেলাধুলো আমার গান বাজনা, তখন থেকেও এখন কত কিছু পাল্টে গেছে। রোজকার যে আমাদের জীবন ধারণ, আমাদের বেঁচে থাকার যে পদ্ধতি সেটা পাল্টে গেছে, মানে প্রতিদিন পাল্টাচ্ছে, মানে আপগ্রেডেড হচ্ছে কিনা জানি না, কিন্তু আপডেটেড হতে হচ্ছে আমাদের সেটার সাথে মানিয়ে চলতে। আচ্ছা, what is your, before we finish off, sorry for the interruption, before you finish off, what is your advice to current generation musicians? এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়, যে আমার যেমন ক্রিকেটার, আই উইল গিভ মাই অ্যাডভাইস টু কারেন্ট জেনারেশন স্পোর্টস পিপল। তুমি আজকের তারিখে বাংলায় একটা ছেলে যে ভালো বাজায় বা ভালো গান গায়, সে তার কি কিতে ফোকাস করতে চায়, হ্যাঁ, বাট হি ওয়ান্টস টু বিকাম আ নেক্সট জয় সরকার, আর্গুমেন্ট সে না, সেটা আমার মতো কি, আমি আর আমার মতো হতে চাই না, বেটার আমার মতো হতে চাই। আগে তুমি হোক, মানে আগে জয় হোক, তারপর আমরা এনজয় করব। কিন্তু যেটা হচ্ছে, প্রথম হচ্ছে গান বাজনা করতে গেলে না, এটা খেলাধুলোর ক্ষেত্রেও তাই, আগে গান বাজনাটাকে ভালোবাসতে হবে, এবং সেই ভালোবাসাটা নিঃশর্ত ভালোবাসা। এই গান বাজনা আমাকে অর্থ দেবে, খ্যাতি দেবে, একটা সমাজে প্রতিষ্ঠা দেবে, এইভাবে গান বা শর্ত সাপেক্ষে গান বাজনা করলে হবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গান বাজনা পার্ট টাইম হয় না, গান বাজনা হোল টাইমার হতে হবে আর কি, মানে 24 ঘন্টা 365 দিন গান বাজনাই থাকতে হবে, গান বাজনাই ঘুমোতে হবে, মানে সেটা একটা ভালোবাসারই আরেকটা প্রকাশ আর কি। যে কোনো কিছু যদি তুমি ভালোবাসো, জোর করে তোমাকে তো আর সেটা করতে হবে না, সেটার মধ্যে তুমি এমনিতেই সারাক্ষণ সেই পরিবেশটার মধ্যেই তুমি বাস করবে, বা সেই অনুভূতিটার মধ্যেই তুমি থাকতে চাইবে। এইটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আমাদের গান বাজনাটা যে রাস্তা ধরে এসেছে সেই রাস্তাটাকে চিনতে হবে। আমি আজকে গান বাজনা শুরু করছি বলে গান বাজনাটা আজকে থেকে শুরু হলো, আজকে থেকে আমি শোনা শুরু করলাম, এটা নয়, আমাকে অন্তত 30-40 বছর আগে থেকে শুনতে হবে। আজকে ধরো 60s 70s এই সময় যে গান বাজনাটা হয়েছে, সেটা হিন্দিতে বলো বাংলাতে বলো, শুধু গান বাজনা না, সেটা সিনেমার ক্ষেত্রে বলো, সাহিত্যের ক্ষেত্রে বলো, অন্যান্য আর্টের ক্ষেত্রে বলো, এটা বেস্ট টাইম গেছে। ওই সময়টা আমার এই জার্নিটাকেও জানতে হবে, আমি যে বিষয়টা নিয়ে এগোবো ফিউচারে, আমার গান বাজনাটা বিশেষ করে আমি আমার রুটটাকে অস্বীকার করে আমি করতে পারি না। আমি অন্য দেশের গান বাজনা শুনবো, কিন্তু আগে আমি জানবো আমি কোত্থেকে এলাম, আমার গান বাজনাটা কোত্থেকে এলো। এই তিনটে যেমন একটা দিকে এলো, আরেকটা দিক হচ্ছে শিখতে হবে ভালো গুরুর কাছে, পরিশ্রম করতে হবে অবশ্যই, আর পরিশ্রম মানে সাধনা আর কি, সেই সাধনা করতে হবে। এবং তক্ষুনি তো আমি একটা কিছু করলাম, তক্ষুনি সেটার একটা ফলাফল আমি পেলাম, এইটা ভাবলে হবে না। তোমাকে সার্ভ করে যেতেই হবে, তোমাকে যেটা করার সেটা করে যেতে হবে, যেটা আসবে সেটা সময় মতো আসবে, মানে ওইটা ভেবে করলে ওই রকম। হ্যাঁ, লক্ষ্য স্থির হবে, হ্যাঁ লক্ষ্য স্থির তো থাকা উচিত, কিন্তু সেই লক্ষ্য স্থিরটা হচ্ছে আমি আমার কাজটাকে প্রতিদিন উন্নত করতে 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 আমি এই লক্ষ্যে যাবো, আমি সেইটুকু করতে পারি যেটা আমার দিক থেকে আমি পারবো। কিন্তু উল্টো দিক থেকে কি আসবে সেটা তো আমার হাতে নেই। আর আমি যদি পরিশ্রম করতে পারি, আমি যদি সঠিক রাস্তায় থাকতে পারি, আমি যদি গান বাজনাকে দিতে পারি সেভাবে, আমি নিশ্চিত
যে প্রকৃতি আমাকে সেটা ফেরত দেবে এবং সুদে আসলে ফেরত দেবে, 100%। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে ওই প্রথম কথাটাতে ফিরে যাই যে গান বাজনাটাকে ভালোবাসতে হবে একদম ভেতর থেকে। একদম। এবং তুমি যেটা বললে এটা 100% আমাকে কিছু বলা রইলো না এরপরে আর, তার কারণ এটাই ক্রিকেট বলো, ফুটবল বলো বা যে কোনো স্পোর্টসে বলো, এটাই সবার আগে দরকার। তুমি যদি গান বাজনার অ্যাঙ্গেল থেকে আমরা কি বলি, রেয়াজ করতে হবে রেগুলার। ক্রিকেট আমরা কি বলি, প্র্যাকটিস করতে হবে রেগুলার। আমাদের যদি আমরা ফিলোসফিক্যালি ভাবি আর ফিজিওলজিক্যালি ভাবি, দুটো তো চলে আমাদের, দার্শনিক মনোভাব, একটা শারীরিক ইয়ের জায়গা থেকে। তো সেইখানে তোমার মাসল মেমারিকে, তুমি যখন গলাটা সায়ের নোটটা লাগাচ্ছ, এটা মাসল মেমারিতে থেকে যাবে। এবার তুমি মাসল মেমারিতে তখনই থাকবে যখন মাসলকে বারবার মনে করাচ্ছ। প্রত্যেকদিন সকালবেলায় উপরে চলে যাচ্ছ, ওটা রয়ে গেল। এবারে কারণ আনফর্চুনেটলি তোমাদের যে আমাদের হচ্ছে একই সমস্যা, আমাদের সবকিছু লাইভ, ফরগেট অ্যাবাউট রেকর্ডিং। তো রেকর্ডিংটা তোমাদের একটা ওকে ফাইন, একটা ফল ব্যাক প্ল্যান আছে, ঠিক আছে, যে ভুল হলে আবার চলো আবার নেবো। সেটা একটা সময় কিন্তু রেকর্ডিং হতো একদম লাইভের মতোই, একবারই হতো। তখন তো ট্র্যাক ফেসিলিটি তখন তো হতো না, ট্র্যাক ছিল না। কিন্তু এখনো যখন তোমরা লাইভে প্রোগ্রাম করছো, এক্স্যাক্টলি, এখন যখন তোমরা লাইভে প্রোগ্রাম করছো, তখন তো লাইভই, এবং সেটাও তো তোমার রেকর্ডিংই হচ্ছে, মোবাইল ধরে আছে মুখের সামনে, কিছু করার নেই। একদম, এখন তো সারা অবচেতন মনে থেকে লাইভ করে দিচ্ছে। কারেক্ট, অবচেতন মনে তোমার সবসময় মনে হচ্ছে দ্য ফিয়ার অফ গেটিং এক্সপোজড। কারণ হিউম্যানস, ইউ ক্যান গো রং, ওই একটা সুর নাও লাগতে পারে। তাহলে ওই যে তুমি যেটা বললে 24/7 এর ব্যাপারটা, যে তুমি যদি সারাদিন এটার মধ্যে থাকো, তুমি কালকে বিকেলবেলায় দুর্গাপুরে সন্ধ্যে 6:30টার সময় প্রোগ্রাম, এবারে হোয়াট হ্যাভ ইউ ডান অ্যাবাউট ইট হোম? আমি কিন্তু খুব ডোন্ট মাইন্ড মি যদি বলি, আমি ক্রিকেটটাকে না এখানে নিয়ে আসছি। কালকে আমার লর্ডসে খেলা, আমার উইকেটটা একটু স্লোপ আছে, হোয়াট হ্যাভ আই ডান অ্যাবাউট ইট? যেটা আকাশদীপ করলো না, সেটা হচ্ছে যে ওই যে স্লোপটা আছে, তাহলে আমাকে যে জায়গাটা আমি ওই আকাশদীপ সেকেন্ড টেস্টে যে লেংথে বল করেছে, যে লাইনে বল করেছে, থার্ড টেস্টেও সেই লাইনে লেংথে বল করলো, সরি লেংথে ভুল করেছে, লাইনটা বল করলো। এবারে ওই লাইনে বল করলে ডাউন দ্য লেগ যাবেই, কারণ উইকেটটা স্লোপ হয়ে আছে, টার্চা। তাহলে আমাকে ওই বলটা যদি উইকেটে ফিনিশ করতে হয়, একটু বাঁদিকে বলটা ফেলতে হবে। এই যে অঙ্কটা দুর্গাপুরে যাও, তুমি খোলা মাঠে প্রোগ্রাম করছো না ঘেরা মাঠে করছো, তাহলে ঘেরা মাঠে তুমি কি ধরনের সাউন্ড নেবে? এবার তোমার যদি ঘেরা মাঠে হাওয়া দেয়, ঠান্ডা লাগতে পারে, তুমি কি প্রিকশন নিচ্ছ? সেই প্রিকশনের পর এবার তোমার সেদিনকে সাঁটা যাবে তো, একটু দুর্গাপুরে গিয়ে একবার দেখে নাও না। সৌমিতা সেখানে খুব ভালো কথা বললো। সৌমিতা বললো, আমি একটা গানকে আমি জানি যে ওই গানটা সব থেকে ট্রিকিয়েস্ট জায়গা কোন জায়গাটা, এখানে আমার গলা লাগতেও পারে, না লাগতে পারে। আমি গানটা গাওয়ার আগে একবার দেখে নিই, বা গান গাইতে গাইতে তো বুঝে যাই আজকে নাও লাগতে পারে। একটা অবচেতন মানে ইনস্টিং থেকে আসে, বা কখনো হয়তো একটু গুনগুনিয়ে গিয়ে নিয়েছি প্রোগ্রামের আগেও। তখন যখন দুবার চেষ্টা করেছি, আমি তো জানি যে ওই জায়গাটা দ্য টাফেস্ট পার্ট অফ দ্য সং ইজ দ্যাট পার্ট। তখন আমাকে না প্ল্যান বিটা রেডি রাখতে হয়েছে, যে আজকে তাহলে এই জায়গাটা আমি এইভাবে করে বেরিয়ে যাব, গলা যাচ্ছে না বিভিন্ন কারণে, শরীর তো যে তোমার আনকন্ট্রোলেবল। Your controllable is what have you done about your uncontrollable? তুমি আজকে আমার ব্যাটে বলে লাগছে না, ঠিক আছে, তুমি তাও শর্ট করতে যাচ্ছ না, তাহলে তুই সিঙ্গেলস নিয়ে সরে যা, তুই উইকেটে থাক। এই উইকেটটা আবার ড্রাই হয়ে গেলে আবার ব্যাটে বলে আসতে পারে। স্পেন্ড টাইম অন দ্য উইকেট, কাট ডাউন ইউর শটস, প্লে দ্য সেফ গেম, প্লে সিঙ্গেলস, গো আদার সাইড, স্টে দেয়ার, ডোন্ট গেট আউট। তেমনি তোমার ওখানেও যে গান লাগছে না, তাহলে আমার প্ল্যান বিটা আজকে বের করে দিলাম, কারণ আমি জানি লাইভ আমাকে কোনো সুযোগ দেবে না, লোকে তুলে বলবো হয়তো সৌমিতা বেসুরো গাইলো। So these are smart, this is professionalism, this is exactly in my এইটার সাথে না একটা এক্সপেরিয়েন্সেরও সম্পর্ক আছে, জানো তো, মানে এক্সপেরিয়েন্স তোমাকে এটা শিখিয়ে দেবে। ধরো তুমি আকাশদ্বীপের ক্ষেত্রে যেটা বললে, আমার মনে হয় আকাশদ্বীপ একদম এখন শুরুর দিকেই আছে প্রায় বলা যায়। এবার যত ওর এক্সপিরিয়েন্স বাড়বে, ও এটা থেকে আরো শিখে তখন এই জিনিসটা করতে পারবে। আমাদের গান বাজনার ক্ষেত্রে আমরা প্রথম জীবনে অনেক কিছু করেছি যেগুলো এখন মনে হয় বোকা, কিন্তু অ্যাকচুয়ালি বোকা নয়, সেটা একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে গেছি আমরা। হ্যাঁ, পরে মনে হয় যে এটা থেকে বেটার করতে হবে, বেটার করার জন্য তো একটা কিছু আমার একটা রেফারেন্স লাগবে, সেটার থেকে ভালো করবো, মানে পুরো জিনিসটা তো একটা জায়গা থেকে উঠতে যাবে। হ্যাঁ, এবং তুমি আরেকটা যেটা করি আমি দেখি লোকে কম্পিটিটিভ মাইন্ডসেটে চলে যায়। আমার কাছে কম্পিটিটিভ মাইন্ডসেটটা কিন্তু নিজের কাছে রাখা। ইউর কম্পিটিশন শুড বি উইথ ইউর সেলফ, বিকজ তাহলে না যে ওটার থেকে যে তুমি যে আত্মবিশ্বাস পাবে, তখন তোমার আরে ভাই, তুমি যদি একটা গাড়ি 180 কিলোমিটার বা 100 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছ, and you are managing it, then you know
যে তুমি 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি একটা ম্যানেজ করে চালাতে পারো। পাশের লোকটা 120 না 80 সেটা নিয়ে ভেবে লাভ নেই। এইবার তুমি যদি দেখো আমি 100 পাচ্ছি, এবার তুমি সেটাকে 110-এ নিয়ে যাওয়ার চেষ্টা করো, 120-এ নিয়ে যাবো, অ্যান্ড স্টিক টু দ্যাট। এইবারে কি হচ্ছে, তুমি যদি দেখছো 140 ঝোঁয়া করে বেরিয়ে গেল, ফাইন, এবার তুমি হাজার চেষ্টা করো 120-এর ওপরে যেতে পারলে না। এইবার যখন তুমি 120 থেকে 140-এ যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছো, অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে, খেলা শেষ, ড্রাইভিং লাইফ তোমার ভোগে। ওয়ারএস তুমি যদি 120 তোমার কমফর্ট, এটা তোমার অপটিমাম লেভেল, সবাইকে সবকিছু ভগবান ফিজিক্যাল দিয়ে পাঠায় না বা ইত্যাদি দিয়ে পাঠায় না। 120-এ তুমি অমিতাভ হও না, তোমার জনারে তুমি একটা জিনিস ধরে নাও যে এইটাই কিন্তু গুরু আমি আছি, স্পিনটা আমি ভালো খেলি, কি গজলটা আমি ভালো গাই ঠিকই, কিন্তু গজলটা আমার গান ভাই, তুই ওইটা আমি তোকে কিন্তু দেখে নেবো। এক্স্যাক্টলি এটা খুব দরকার, এটা গান বাজনার ক্ষেত্রে খুব দরকার। যে দেখো গান বাজনা সঙ্গীত একটা হিউজ সাবজেক্ট, তার ক্ষুদ্র জায়গায় আমরা থাকি। এবার সেখানে আমি যদি মনে করি আমি একা সবকিছু অ্যাক্সেস করতে পারবো, আমি সবার সবকিছু করতে পারবো, হতে পারে না কোনোদিন। সেটা তার থেকে বড় মূর্খ আর কেউ হয় না। কিন্তু যদি আমি আমার নিজের যে স্ট্রং পয়েন্ট আছে, যেই জায়গাটার জন্য আমার কদর, বা যে কারণে আমি 25-30 বছর হয়ে গেছে সুরকার হিসেবে, সেই জায়গাটার প্রতি আমি যদি আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি যে এইটা আমার স্ট্রং পয়েন্ট, এটার জন্য মানুষ আমার কম্পোজিশনকে ভালো বলে, বা গিটারের আমার এই ফ্রেজটার, এই ধরনের বাজনার জন্য লোকে আমাকে পছন্দ করে, সেইটাও জানাটা খুব দরকার। নইলে না সারাক্ষণ কনফিউশন হয়ে যাবে যে আমি যা করছি হয়তো ঠিক করছি না, এটার মতো কেন হচ্ছে না, ওটার মতো কেন হচ্ছে না। আমার যেটা আছে সেটাতে আমি যদি সন্তুষ্ট থাকা বলছি না, কিন্তু সেটার উপরে আস্থা থাকতে হবে আমার। এবং তুমি যেটা বললে যে ছটফটানি চলবে না, এই আমরা যেটা 80-20 পলিসি যদি দেখি, পৃথিবীতে 20% হচ্ছে ইয়েস, 80% হচ্ছে নো, 20% বড় লোক, 80% গরিব, 20% শিক্ষিত, 80% অশিক্ষিত, এইটা আছেই, রাইট? কিন্তু তুমি যদি এইটাই বিশ্বাস করো, তাহলে তুমি কেন প্রথম 8টা না নিতে পারবে না? যেখানে তুমি জানো 80-20 পলিসি, যেখানে জানো 9 নম্বরটা তোমার হ্যাঁ, 10 নম্বরটা তোমার হ্যাঁ, তুমি 8টা নিতে সময় নেই তোমার কাছে। 8টা তোমার 8টা ফেলের সময় দিতে হবে নিজেকে। সে তুমি KFC এর মালিকের ব্যবসা বলো, সে অমিতাভ বচ্চনের বলো, উত্তম কুমারের নাম ছিল ফ্লপ মাস্টার জেনারেল, উত্তম কুমার 4 নম্বর ছবির পর ছেড়ে দিতে পারত, আমি আর ছবি করবো না, আমার হবে না, বুঝলি? হি বিলিভড এন্ড হি স্টেড উইথ দ্যাট। সেম উইথ অমিতাভ বচ্চন, সেম উইথ KFC যে ওনার ছিল, 60 বছর বয়সে গিয়ে প্রথম সাকসেসফুল বিজনেস, নাম KFC। সো তুমি যদি জানো, এই আমি সবসময় নো কে নিউ অপরচুনিটি হিসেবে দিই। আমি খেলা ছেড়ে দিলাম, আমার তো বেঙ্গলে চান্স হলো না, আমি খেলা ছেড়ে দিলাম। আমি অস্ট্রেলিয়া এসে প্রো ক্রিকেট খেলেছি, আমি ইংল্যান্ডে খেলেছি, আমি টরন্টোতে খেলেছি, মানে কানাডায় খেলেছি। তো আই হ্যাভ ক্যারিড অন মাই ক্রিকেট, আমি স্টিল খেলছি। এইবার তুমি দেখো বুড়ো বয়সে এসে আমি একটা অস্ট্রেলিয়ার মতো দেশে একটা রাজ্য দলে চান্স পেলাম। তো আই ডিডন্ট গিভ আপ দ্য গেম, আমি বললাম ঠিক আছে, শ্মশান যাত্রীদের জন্য যদি ক্রিকেট খেলা সেটা তো আমি খেলবো, যে আসুন আমরা শ্মশান যাত্রীদের জন্য অন্তর্জলি যাত্রা ক্রিকেট টুর্নামেন্ট, আজ বাপি দাস স্মৃতি চ্যালেঞ্জ। তো দ্যাটস হাউ আই লুক এট ইট। কি আমাকে আমি হচ্ছি ওই জলের তলায় থাকা একটা ছোট্ট রবারের বল, তুমি চেপে আমাকে রাখতে হবে, একটু যদি লুজ করেছো হাত, সাইড দিয়ে পাক করে উঠে যাবো আমি, কারণ আমার ঊর্ধ্বমুখী বাবল আমার মধ্যে রয়েছে, ওটা তো তুমি চেঞ্জ করতে পারছো না, ওই হাওয়াটা তো রয়েই গেছে। সো দিস ইজ I think pretty much, even sports and music and art form and sports are very close to each other, because we keep in there, hang in there is, but ওই যে 8 নম্বর অব্দি তুমি সাকসেসফুল হচ্ছ না, ওটা কিন্তু একটা গিভিং ইউ অপরচুনিটি টু ফাইন্ড আউট কি হোয়াট ইজ গোয়িং অন। ওটা তোমার ওই ডিমের অমলেট করতে গিয়ে পুড়িয়ে ফেলার মতো, যে তাহলে একদম তো পুড়তে আমি অ্যালাউ করছি। আমার মেয়েদের আমি বলি, আই ডোন্ট মাইন্ড মিস্টেক্স, failure is the pillars of success, ঠিক আছে, কিন্তু I mind you repeating the same mistake. Anyway, this can go on for ages, but thank you so much. I think লোপাদের সঙ্গে তোমাদের দুজনকে আমি ধরবো, তোমাদের দুজনকে ধরে তোমাদের মিউজিক্যাল জার্নির যে এক্সাইটিং পার্টটা, and plus you both are fun, very nice talking, হয় না, একটা ভেতর থেকে নাইস ফিল আসে তোমাদের মধ্যে, যে মানে ক্ল্যারিটিটা আছে মনের মাথার ইত্যাদি কথা বলার মধ্যে, কোনো ঢোক নাই, কোনো প্রজেক্টেড সেলফ নেই, এগুলোই আমাদের খুব আকর্ষিত করে। এই দেখুন 11,000 কিলোমিটার বসে তোমার সঙ্গে গল্প করলাম। তো তোমার যদি আপত্তি না থাকে, তোমার হাতের কাছে যদি গিটার থাকে, তুমি একটা গান নিয়ে আমাদের শেষ করতে পারো অনুষ্ঠানটা। তাহলে 1 মিনিট সময় গিটারটা একদম 100% 1 মিনিট সময় আছে।
আমাদের এখানে খুব সুন্দর বর্ষা চলছে, তুমি দেখতেই পাচ্ছ জানলার কাঁচ একদম মানে বর্ষার জলে ভিজে ঘোলাটে। রয়েছে, আবছে, হ্যাঁ ঘোলাটে হয়ে রয়েছে। তা তুমি যে গানটার কথা বললে বৃষ্টি পায় পায়, ওটাই একটু শোনাই। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ। দেখেছো কি তাকে ওই তীরে ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নদীর ধারে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এবং তুমি যখন গাইছো না, তো খুব ইউ সাং ইট ইন সাচ আ ওয়ে, তুমি বুঝতে পারবে না হয়তো, বা বুঝতে পারবে হয়তো। এখন আমার মনে হচ্ছে যে ওই যে লোকগুলো ট্রেনে ট্রেনে তোমাকে নামাতো, যে ওরে জয়কে খুঁজে বার করে গান গাওয়াতে, কি অপরিসীম তাদের, মানে কি বলবো, থ্যাঙ্কস টু দেম। আর এটা সত্যি সত্যি এখন আমার কাছে মানে বোধগম্য নয় যে তুমি কেন পালিয়ে পালিয়ে বেড়াতে গান গাওয়া থেকে, মানে ইউ ক্যান বি আ ফ্যান্টাস্টিক সিঙ্গার। ওই যে বললাম তোমার একটা বেসিক অনেস্টি আছে, তো ও লোকের বুকে গিয়ে না না, মারবে। গান গাওয়াটা খুব চাপের। প্রথম না না না, তুমি ভাবো এটা হিট বুকে গিয়ে মারবে। আমরা তো শ্রোতা, আমরা ফ্যান শুধু না, তোমার শ্রোতা। না না, সেটা হয়তো অল্প স্বল্প গেয়ে ফেলবে, তুমি বললে একটু গাইলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে গানের ইন্টারনাল লেয়ার গুলো খুব খুব ইন্টারেস্টিং, সেইটা নিয়েও ভাবার লোকজন লাগবে, নইলে গান তৈরি হবে কিভাবে? একটা গান, তার সাথে তার ইনস্ট্রুমেন্টেশন, অর্কেস্ট্রেশন, এইগুলো নিয়েও তো কাজ করার লোক লাগবে। তবলাটা যখন ঢুকলো, সেটা তো হ্যাঁ, তোমার এই গানটা যখন তবলা টাকা থেকে দিকে দিন, ওই যে তবলাটা ঢুকছে, ওইটা ওই আইডিয়াটা কে দিচ্ছে? মিউজিক অ্যারেঞ্জার দিচ্ছে না তুমি দিচ্ছ? ওটা আমার অ্যারেঞ্জমেন্ট তো আমিই করি, ফলে আমার গানে কি ইনস্ট্রুমেন্টেশন হবে সেটা সম্পূর্ণভাবে আমারই করা থাকে। কিন্তু সেটা যখন রেকর্ডিং হয় তখন একটু এক্সচেঞ্জ অফ থটস হয়, হয়তো এই জায়গাটা করে দেখি কেমন হচ্ছে, ওই জায়গাটা অন্য কি হতে পারে, এই আলোচনা কোলাবোরেটিভ থট প্রসেস চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাও আমি খেলার ক্ষেত্রে বলবো যে ক্যাপ্টেন যে সবসময় লাস্ট সিদ্ধান্ত নিচ্ছে এটা তো হয় না, সেও তো জিজ্ঞেস করে টিমমেট, বাউন্ডারি লাইন থেকে লোকে সিদ্ধান্ত দিয়ে দেয়। কোন বলটাতে ডিআর, কোনটাতে ডিআরএস নেবে, নেবে কি নেবে না, ক্যাপ্টেন সবাইকে জিজ্ঞেস করে, সেই রকম আর কি। হ্যাঁ, এইটা আমাদের ক্ষেত্রেও তাই, একটা বেসিক স্ট্রাকচার বাড়ি থেকে করে নিয়ে যাই, যে মনে হয় যে এই জায়গাটা এইরকম ভাবে ঢুকবে, ওই রকম ভাবে ঢুকবে, কিন্তু কিছু কল ওই তখন আমি না ওই খুব ইনস্টিংক্টে বিশ্বাস করি, মানে ওই তাৎক্ষণিক ইনস্টিংক্টে। ও তখন একটা পরিবেশ পরিস্থিতিতেও না এমন এমন কিছু আইডিয়া আসে যেগুলো ঘরে বসে খুব ভেবে চিন্তা হয় না। না না, একটা ইনস্টিংটিভ, একটা ইমপ্রম্পটু এসে যায় ওখানের মধ্যে, ফ্লোতে চলে আসে, এবং সেটা দারুণ হয়, সেটা দারুণ হয়, কারণ ওটা তো আসছে তোমার ন্যাচারালিটি থেকে। একদম ন্যাচারালি, একদম মাছের সঙ্গে মাছের গন্ধের মতো আর কি, মানে ওটা আজকে গন্ধ বাড়িতে তৈরি করা যায় না, তো ওটা মাছ চাই ওটার জন্য, ওটা মাছের বাজারে গেলেই গন্ধটা তুমি পাবে, বুঝলে? আবার গোড়া বাজার চলে এলো, চকচকে মাছ, গোড়া বাজার, একদম আমি তুমি বললে আর আমার সামনে পুরো গোড়া বাজারটা বেশি উঠলো, কি জ্বালা তো। যাই হোক, শেষ হবে না। না না, তোমাকে আমি আরেকটা জিনিস বলে দিই, লাস্ট কথা। নরেন্দ্রতে আমরা সিনেমা দেখতে যেতাম, হ্যাঁ, স্কুল থেকে। ওইরকম আমার তো বেশিরভাগ বন্ধু, যেমন ধরো তোমার অয়ন ওদিকে থাকতো, তো নরেন্দ্র সিনেমা দেখতে যেতাম। ওই রাস্তা দিয়ে আমি অনেক সাইকেল ফাইকেল চালিয়ে একদম পুরো এয়ারপোর্টে ওই একটু কাছে অব্দি চলে গেছে আর কি, 30B/1 যে বাস রুটটা, ওই রুটে গরুহাটা থেকে। 30B/1, হ্যাঁ, তো আমরা দমদম দিয়ে আসতাম, গরুহাটা দিয়ে বাদিক দিয়ে এসে যেতাম, তো চেনা রাস্তা। অটোতে গিয়ে এক্সরসিস্ট দেখেছি, চেতনা কামাত্তাক দেখেছি, তো এইসব হলো। এইবার নরেন্দ্রতে চ্যাম্পিয়ন রিলিজ করলো, বুঝেছো?
এই যে কি অদ্ভুত একটা অভিজ্ঞতা আমার জীবনে, এটা হঠাৎ করে মাথায় এলো তুমি বললে বলে। যে নরেন্দ্রতে চ্যাম্পিয়ন লাগিয়েছে, নরেন্দ্রতে গেছি, আর নরেন্দ্রতে আমি যাচ্ছি আর্টিস্ট হিসেবে, অভিনেতা, হ্যাঁ, পার্শ্বনায়ক, হ্যাঁ, জিৎ আর সিদ্ধার্থ ঢুকছে, বুঝেছো? আমি ভাবছি যে ভগবান তোমাদের কি করে বলি এই নরেন্দ্রতে আমি কি সিনেমা দেখে গেছি এসে। চেনা মুখ অচেনা মানুষ যেন না হয়, হে ভগবান তুমি বাঁচিয়ে দাও। তখন 16-17 বছর, মাধ্যমিকের পর 11-12 পড়ি হয়তো। ঠিক আছে, ভাবার কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস সব দিন, সব মুখটা চিনবেন না স্যার। আমি তো একটু মেটামরফিক্যালি আমার মুখটুক অনেক পাল্টেছে। সো আই ওয়াজ ভেরি আগলি, ডার্ক লুকিং, একটা ভাঙা চোরা যা হয়, চোঙা ভাঙা মুখ। আর এখানে দোকানে তখন বয়স টয়স হয়ে গ্ল্যামার ট্যামার ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো ওই গ্যাপটাতে হয়তো লোকে ধরতে পারে। আচ্ছা, এটা আমার মেন্টাল ধারণা, অবভিয়াসলি আমার মতো হাজার হাজার ছেলেরা সিনেমা দেখেছে, কিন্তু মনের মধ্যে হয় এই সেই নরেন্দ্র যেখানে সাইকেল দাঁড় করিয়ে আমি সিনেমা দেখছি। ওখানে নাসিবও দেখেছি। ভাবো আমার কি ছিল, আমার কি অবস্থা ছিল, পাড়ার মধ্যে অতগুলো সিনেমা হল, আমি লুকিয়ে কোনোদিন সিনেমা দেখতে পারিনি। সবাই তো চেনা, না খবর চলে যাবে, তো খবর চলে যাবে। আর আরেকটা হচ্ছে এই কিয়ামত সে কিয়ামত তকের সময়ও এই জিনিসটা হতো, যেহেতু চেতনার পুরো সাউন্ড ট্র্যাকটা আমাদের বাড়ি থেকে শোনা যেত, বুঝলে? এবার হ্যাঁ, একদম ব্যাক সাইডে আমাদের বাড়িটা। এবার ওই জন্য কিয়ামত সে কিয়ামত তকের ধরো পাপা কেতে হ্যাঁ, এটা যখন হচ্ছে তখন আমি খেলতে যাচ্ছি, হ্যাঁ, তারপর যখন ফিরলাম মেরে হামসফর, এটা তখন হচ্ছে এরকম, মানে মেনলি ইভিনিং শো, নাইট শো, এগুলো আমার সব সেট করা থাকতো। ডিনার টাইমে হচ্ছে গজব কা হ্যায় দিন সোচো জরা, সময় সময় সময়, মানে আমরা আশিকি দেখেছি, পয়সা ছুটতে টকি হাউসে, পয়সা ছুটছে স্ক্রিনে। আরে বাপরে, এই একটা সিনেমা ছিল যেখানে সিনেমার সময় লোকে সিগারেট ব্রেক, টয়লেট ব্রেকে যাচ্ছে, সিনেমার সময়, গানের সময় হলে ফিরে আসছে। উল্টো সেইটাই উল্টো হতো। এবং সেই শানুদার সাথে যখন ধরো রিয়েলিটি শো জাজমেন্ট করেছি, বা শানুদা আমার সুরে অ্যালবাম করেছে, কুমার শানু আলকা ইয়াগনিক, আমি এক এক সময় ভাবতাম যে এদের সাথে আমি কাজ করছি, একসাথে সময় কাটাচ্ছি, মানে এইটাই। যাই হোক, তুমিও বললে সেটা। যাক, আজকে আমরা এখানে থামি, আমার মনে হয় প্রচুর হয়ে গেছে, মানে প্রচুর গল্প হয়ে গেছে। না, দারুণ এই গল্প, এত ওপেন হার্টেড গল্প। আর আমাদের এই একটা গল্প যেটা আমরা করলাম, সেটা খুবই আমাদের এক্সক্লুসিভলি তুমি আর আমি। এখানে আমার মানে অন্যান্য লোকেরা এটার মধ্যে দিয়ে এতটা সিমিলারিটি আমাদের তো পাবে না। মানে গোরা বাজার তুমি বলছো, চেতনা সিনেমা হল বলছো, পেছনে তোমার বাড়ি দেখতে পাচ্ছি, মাছের বাজারে মাছ দেখতে পাচ্ছি, এটা তুমি তোমার ইন্ডাস্ট্রিতেও পাবে না, আমি আমার ইন্ডিয়া গুলো পাবো না, বুঝলে? তো তারপরে আবার খেলাধুলা, তোমার কমনালিটি গুলো বুঝতে পারলাম। এমসিজিতে দাদাকে নিয়ে যখন টেস্ট খেলছি আমরা, দেখো ইত্তেফাকসে কি হয়েছে, মানে কাকতালীয় ভাবে আমার দাদা এসেছিল এই বছর ওয়ার্ল্ড কাপে, এই সরি ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের সময় অস্ট্রেলিয়াতে। তো আমি ওকে নিয়ে মেলবোর্নে ক্রিকেট খেলা দেখতে গেছি, মেলবোর্ন টেস্ট, এমসিজিতে পুরো ভিআইপি বক্সে বসে, ও খুব উত্তেজিত, ওয়াইন খেতে খেতে খেলা দেখেছে। আবার সিডনিতেও গিয়ে খেলা দেখেছি আমরা, সিডনি টেস্ট দেখেছি, মেলবোর্ন টেস্ট দেখেছি। মেলবোর্ন টেস্ট ওয়াজ রোহিত শর্মার জীবনের শেষ টেস্ট, আর সিডনি টেস্ট ওয়াজ বিরাট কোহলির জীবনের শেষ টেস্ট। মানে কাকতালীয় ভাবে আমরা এই দুজনের লাস্ট টেস্টটা দেখে ফেলেছি, লাস্ট টেস্টটা দেখা হয়ে গেছে। এগুলো কথা বলতে বলতেই মাথায় এলো। থ্যাংক ইউ সো মাচ জয়, অল দ্য বেস্ট টু ইউ। তোমাকে আবার আমি একদম কোনোদিন ধরবো, আমরা একটা জয়েন্ট কোনো ত্রিপাক্ষিক কোনো ইয়েতে হবে, একটা ইন্টারেস্টিং কাউকে নিয়ে আসবো, তাই হবে, তাই থাকো। বাট থ্যাংক ইউ, অল দ্য বেস্ট টু ইউর ক্যারিয়ার, ইউ হ্যাভ ডুইং এক্সিলেন্টলি ওয়েল। এবং কোনোদিন যদি আমার বিন্দুমাত্র কোনো কিছু তোমার আমার তরফ থেকে মনে হয় কিছু ভাবে কোনো কাজে লাগতে পারি, প্লিজ জানিও। আর আমার যখনই গান শুনতে বৃষ্টি পাইবে যখন হাঁটবো, তখন তোমার কথাই মনে পড়বে আমার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো সময় কাটলো, থ্যাংক ইউ।